সেটা ইসাক স্যারের একদম লেটেস্ট এডিশনের বইটা লাগবে, আর সাথে যদি কেউ কোনো খাতা রাখতে চাই সেটা লাগবে। আর কিছু লাগবে না, আর লাগবে মেডিকোর যে কম্পানিয়ন বুক সেটাও লাগবে। আর সামনে তো লেকচার থাকবেই, ঠিক আছে? তো আমাদের এই জিনিসগুলো নিয়ে আমরা ক্লাসটা করতে বসে পড়ি সবাই। আর সবাই ক্লাস শুরুর আগে একটু জানাই কমেন্ট সেকশনে যে আমাদের ভিডিও আর সাউন্ড ঠিক আছে কিনা। ভিডিও আর সাউন্ড ক্লিয়ার থাকলে আমরা ক্লাসটা শুরু করে দিব আজকে, ঠিক আছে? সবাইকে জানাই। আচ্ছা, ক্লিয়ার। আচ্ছা, সাউন্ড ভিডিও দুটোই ক্লিয়ার। তাহলে আমরা আজকে শুরু করি আমাদের লেকচার, জ্যামিতিক আলোক বিজ্ঞান, জিওমেট্রিক্যাল অপটিক্স। আজকের চ্যাপ্টারের ফার্স্টে একটু দেখে নিই যে চ্যাপ্টারের কোয়েশ্চেন গুলা কোথা থেকে আসে, কোন টপিক, এটা তো সব চ্যাপ্টারের শুরুতেই থাকে। তো এই চ্যাপ্টারে দেখো যে গোলীয় তলের প্রতিসরণ, কতিপয় প্রয়োজনীয় সংজ্ঞা, লেন্সের প্রতিবিম্বের অবস্থান ও প্রকৃতি নির্ণয়, এগুলো থেকে অনেক কোয়েশ্চেন আছে। দৃষ্টি ত্রুটি একটা জিনিস আছে, দেখো দৃষ্টি ত্রুটি, সেটা লেখা আছে পুরাতন সিলেবাস। মানে দৃষ্টি ত্রুটি যে জিনিসগুলা, যে মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, এই জিনিসগুলা পুরাতন সিলেবাসের বইয়ে ছিল ফিজিক্সের। এখন নতুন যে সিলেবাসের বই করছে সেইখানে দৃষ্টি ত্রুটি নিয়ে কোনো আলোচনা করা নাই। কিন্তু দেখো এই চ্যাপ্টারের সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসছে এই দৃষ্টি ত্রুটি থেকেই। তো সেই ক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যায় যে আগের বছরের কোয়েশ্চেন থেকে সরাসরি প্রশ্ন দিয়ে দেয়। সো আমরা এই জন্য এই দৃষ্টি ত্রুটি জিনিসটা ক্লাসের মাঝখানে একটা স্লাইডে আমরা একটুখানি দেখব যে কি কি কোয়েশ্চেন আসতে পারে বা কি কি লাগবে আমাদের দৃষ্টি ত্রুটি থেকে, এইটুকু। বাকি সবকিছু আমাদের নতুন সিলেবাসের বইয়ে আছে। তো আমরা তাহলে শুরু করি। আর যারা সালাম দিচ্ছিলাম, ওয়ালাইকুম আসসালাম। আমরা এখন শুরু করে ফেলি আমাদের জ্যামিতিক আলোক বিজ্ঞান ক্লাসটা। একদম ফার্স্ট পেজে আছে, দেখো ফার্মাটের নীতি 6.1.1 ফার্মাটের নীতি, ফার্মার্স প্রিন্সিপাল। তো এটা পরের পেজে যাই, 386 নাম্বার পৃষ্ঠা, পেজ নাম্বার 386। এই যে ফার্মাটের নীতিটা, ফার্মাটের নীতি থেকে বইয়ে দেখবা যে অনেক কিছু লেখা আছে। ফার্মাটের নীতির সাহায্যে কি করা যায়, ফার্মাটের নীতি কি, সূত্র দিয়ে বইয়ে অনেক কিছু বিস্তারিত ব্যাখ্যা করা। তো আমাদের মেডিকেল আর ডেন্টাল অ্যাডমিশন টেস্টের জন্য এত ভিতরের আমাদের এই জিনিসগুলো লাগবে না। ফার্মাটের নীতি থেকে কি লাগবে সেটা একটু আমরা একটা স্লাইডেই দেখে ফেলবো। দেখো এই যে তোমাদের কম্পানিয়ন বুকেও দেয়া আছে। আমরা ফার্মাটের নীতি প্রথম 2 পেজ থেকে শুধুমাত্র এইটুকুই পড়বো। কম্পানিয়ন বুকটা বের করো। কম্পানিয়ন বুকে এখন যে স্লাইডটা দেখতে পাচ্ছি, কম্পানিয়ন বুকে এটা দেয়া আছে, পেজে শুরুতেই আছে, জ্যামিতিক আলোক বিজ্ঞানের শুরুতেই। ফার্মাটের নীতি থেকে কি লাগবে, ফার্স্টেই ফার্মাটের নীতির আবিষ্কারক। ফার্মাটের নীতি তার মানে আবিষ্কারকের নামও সেই ফার্মাটি, ফরাসি গণিতবিদ পিয়ারে ফার্মার। আবিষ্কারের সালটা একটু দেখবা, অত বেশি ইম্পর্টেন্ট না সাল, বিবৃতিটা একটু দেখে রাখতে হবে। আচ্ছা, একজন কমেন্ট করেছে যে ব্লার আসে। আচ্ছা, ব্লার আসলে তুমি যেটা করবা, তুমি লাইভ থেকে বের হয়ে জয়েন করো, সেটিংসটা ঠিক করে ফেলো। আর যদি কারো সাউন্ড পেয়ে কোনো প্রবলেম হয়, সে প্রথমত বের হয়ে জয়েন করবো। আর সাউন্ড কোয়ালিটি আরো ক্লিয়ার পেতে চাইলে নিজস্ব একটা হেডফোন ইউজ করে ফেলবো, ঠিক আছে? ওকে। আচ্ছা, এখন আসি যে ফার্মাটের নীতি থেকে আর কি লাগবে। ফার্মাটের নীতি প্রয়োগ, দেখো একটা জিনিস আছে না, প্রয়োগ। যে ফার্মাটের নীতির সাহায্যে কি করা যায়, আলোর প্রতিফলনের সূত্রদ্বয় প্রতিপাদন, আলোর প্রতিসরণের সূত্রদ্বয় প্রতিপাদন, এই দুইটা জিনিস। তো পরীক্ষায় প্রশ্ন দিবে এভাবে যে ফার্মাটের নীতির সাহায্যে আলোর কোন দুইটা সূত্র প্রতিপাদন করা যায়, তুমি বলবা প্রতিফলন আর প্রতিসরণ। এই যে প্রতিফলন আর প্রতিসরণ, এদের কয়টা করে সূত্র আছে বলতো? প্রতিফলন আর প্রতিসরণ, এদের কয়টা করে সূত্র আছে? প্রতিফলনের কয়টা সূত্র আর প্রতিসরণের কয়টা সূত্র? একটু জানাও তো, প্রতিফলন আর প্রতিসরণের কয়টা করে সূত্র আছে? হ্যাঁ, ঝর্ণা বেগম দুইটা, মিম দুইটা, আচ্ছা আচ্ছা, তাসলিমা তিনটা বলছে, না তিনটা না, দুইটা করে, হ্যাঁ দুইটা করে সূত্র আছে। এখন
প্রতিসরণের যে দ্বিতীয় সূত্র, প্রতিসরণের দ্বিতীয় সূত্র দেখবা বইয়ে পেজের একদম শেষে আছে। প্রতিসরণের দ্বিতীয় সূত্র একটা স্পেশাল নাম আছে, কি নাম? স্নেলের সূত্র। প্রতিসরণের দ্বিতীয় সূত্রের আরেকটা নাম হলো স্নেলের সূত্র, সবাই জানি স্নেলের সূত্র। প্রতিসরণের দ্বিতীয় সূত্রকে বলা হয় স্নেলের সূত্র। আচ্ছা, এটা বইয়েও লেখা আছে, চাইলে কম্পোনেন্ট বুকের পাশে লিখে রাখতে পারি। দ্বিতীয় সূত্রের নাম হচ্ছে যে স্নেলের সূত্র। আচ্ছা, তাহলে একটা কুইজ দেখো, একটা মেডিকেল ডেন্টাল অ্যাডমিশন টেস্টের প্রশ্ন। ফার্মাটের নীতির সাহায্যে ব্যাখ্যা করা যায় কোনটা? ফার্মাটের নীতির সাহায্যে কোনটা ব্যাখ্যা করা যায়? ফার্মাটের নীতির সাহায্যে ব্যাখ্যা করা যায় কোনটা? উত্তর হবে আলোর, এখানকার অনুযায়ী উত্তর হচ্ছে আলোর প্রতিফলন, সি। আচ্ছা, ঝর্ণা বেগম, সাইমা সালিম, আপন তালুকদার, ফারজানা আলম মিম, সবাই সি দিচ্ছে, নিলয় সি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন পরের পেজে চলে যাই। পেজ নাম্বার 390, 390। বায়ুর সাপেক্ষে পানি এবং কাচের প্রতিসরাঙ্ক যথাক্রমে 4/3 এবং 3/2। দেখাও যে পানিতে একটা কাচ লেন্সের ফোকাস দূরত্ব বায়ুতে ফোকাস দূরত্বের 4 গুণ। যদি লেন্সের ফোকাস হয় 60 সেন্টিমিটার, তাহলে পানিতে ফোকাস দূরত্ব কত? দেখো এইটা একটু সবাই বের করে ফেলো। আমি আর একটু জুম ইন করি, ম্যাথটা আশা করি সবাই খুঁজে পেয়ে গিয়েছি। আচ্ছা, সি উত্তর দিচ্ছি সবাই আগের কোশ্চেনটার। ওকে, এখন দেখো জিনিসটা যে বায়ুর সাপেক্ষে পানি এবং কাচের প্রতিসরাঙ্ক দেয়া আছে 4/3, 3/2। পানিতে একটা কাচ লেন্সের ফোকাস দূরত্ব বায়ুতে ফোকাস দূরত্বের 4 গুণ। তুমি জানো যে এই যে দেখাও যে, প্রমাণ করো যে, প্রতিপাদন করো যে, এই টাইপের ম্যাথ, এই জিনিসগুলা কি মেডিকেল ডেন্টাল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশনে আসে? মেডিকেল এবং ডেন্টাল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশনে কিন্তু দেখাও যে, প্রমাণ করো যে, এই টাইপের ম্যাথ কোনোদিনও আসে না। তো বুঝতেই পারতেছো যে এই ম্যাথের থেকে আমাদের ম্যাথটা আমরা কেন দেখতেছি? ম্যাথটা দেখতেছি এই কারণে যে এই ধ্রুবক লাইনটা আমাদের মুখস্থ রাখতে হবে যে পানিতে একটা কাচ লেন্সের ফোকাস দূরত্ব বায়ুতে ফোকাস দূরত্বের 4 গুণ। পানিতে একটা কাচ লেন্সের ফোকাস দূরত্ব বায়ুতে ফোকাস দূরত্বের 4 গুণ। এই ধ্রুবক লাইনটা মুখস্থ রাখতে হবে আমাদের দুইটা কারণে। কারণ কি? তোমাকে পরীক্ষায় সরাসরি প্রশ্ন দিবে যে পানিতে একটা কাচ লেন্সের ফোকাস দূরত্ব বায়ুতে ফোকাস দূরত্বের কয় গুণ, তাহলে তুমি আনসার বলে দিবা 4 গুণ। আর পরীক্ষায় তোমাকে এই টাইপের ম্যাথও দিতে পারে। তো এই টাইপের ম্যাথ দেখো বইয়ে অনেক বড় করে করা আছে, আমরা এই একটা লাইন মুখস্থ রাখলে এই টাইপের ম্যাথ আমরা একবারই করে ফেলতে পারবো। ঠিক আছে, এই টাইপের ম্যাথ আমরা একবারই করে ফেলতে পারবো, এক লাইনে শেষ করে ফেলতে পারবো। তুমি জাস্ট লাইনটা মুখস্থ রাখতেছো যে পানিতে একটা কাচ লেন্সের ফোকাস দূরত্ব বায়ুতে ফোকাস দূরত্বের কয় গুণ? 4 গুণ। তাহলে দেখো এই ম্যাথটা করে ফেলো এখন এক লাইনে। যদি বলছে যে লেন্সের ফোকাস দূরত্ব 60 সেন্টিমিটার হয়, মানে বায়ুতে ফোকাস দূরত্ব যদি 60 সেন্টিমিটার হয়, বের করতে বলছে পানিতে ফোকাস দূরত্ব কত। তুমি জানো পানিতে ফোকাস বায়ুতে ফোকাসের কয় গুণ? পানিতে ফোকাস বায়ুতে ফোকাসের 4 গুণ। তাহলে বায়ুতে যদি 60 সেন্টিমিটার হয়, বায়ুতে যদি 60 সেন্টিমিটার হয়, পানিতে কত হবে? 240 সেন্টিমিটার। দেখো তো 240 আনসার নাকি? দেখো ম্যাথের শেষে 240 আনসার দেওয়া আছে। আচ্ছা, হ্যাঁ 240 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এখন এই ম্যাথটা করে ফেলো সবাই। এই 5 নম্বর ম্যাথটা দেখো তো, বায়ুতে একটা কাচ লেন্সের ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার হলে পানিতে এর ফোকাস দূরত্ব কত হবে? বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 3/2 এবং পানির প্রতিসরাঙ্ক 4/3। এইটা একটু করে ফেলো নিজেরা। দেখো বলছে যে বায়ুতে একটা কাচ লেন্সের ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার, বায়ুতে 20, পানিতে কত? তুমি জানো পানি বায়ুর কয় গুণ? 4 গুণ। তাহলে বায়ুতে যদি 20 হয়, পানিতে 20 × 4 কত হবে? 80। দেখো উত্তর 80 নাকি? হ্যাঁ, উত্তর 80। আচ্ছা ঠিক আছে, সবাই উত্তর 80 দিচ্ছি। ফাতেমাতুজ জোহরা, হুমায়রা পোদ্দার, আখি হালদার, অমিত সূত্রধর, আচ্ছা সবাই নিলয় 80 উত্তর দিয়েছে, ঠিক আছে। ওকে, তাহলে দেখো বইয়ের এত বড় ম্যাথ আমরা এগুলা সব এক লাইনে শেষ করে ফেলতে পারতেছি শুধুমাত্র একটা লাইন দিয়ে, যে পানিতে ফোকাস বায়ুতে ফোকাসের কয় গুণ? 4 গুণ।
তাহলে এই কুইজটা করো তো, এটার আনসার কত বলো। সামিয়া মেধা, আচ্ছা কতক্ষণ আগে ক্লাস শুরু হয়েছে প্লিজ, কতক্ষণ আগে ক্লাস শুরু হয়েছে সেটা দিয়ে কি করবা, তোমার ক্লাসটা তো লাইভ রেকর্ডেড থাকবেই, তুমি পরে দেখে নিও যেটুকু অংশ মিস করে গেছো, আর এখন থেকে তুমি ক্লাসটা করো তাহলেই হয়ে যায়। আবার কয়েকজন হিসাব দিচ্ছে 11 মিনিট আগে 9 মিনিট আগে, দরকার আছে হিসাব দেওয়ার? সমস্যা নাই তো, ক্লাসটা লাইভ রেকর্ডেড থাকবে, কতক্ষণ আগে শুরু হয়েছে জানার কোনো দরকার নাই। আচ্ছা, অমিত সূত্রধর আনসার এ, ঝর্ণা বেগম এ, আশা আক্তার এ, ঈশা উত্তর দিছে সি, মিমের উত্তর সি, মাহিন সি, প্রভা, নাদিয়া, তিথি, লাবণ্য, ঈশা আচ্ছা সি, আপন তালুকদার সি। ওকে, আচ্ছা কয়েকজন উত্তর ফার্স্টের দিকে দিছিলাম এ, কিন্তু আনসার অ্যাকচুয়ালি সি। তুমি দেখো, তুমি জানো যে পানিতে ফোকাস বায়ুতে ফোকাসের কয় গুণ? পানিতে ফোকাস বায়ুতে ফোকাসের 4 গুণ। তাহলে বায়ুতে ফোকাস পানিতে ফোকাসের কয় গুণ? 1/4 গুণ। তাহলে পানিতে যদি 100 হয়, বায়ুতে কত? 25। ঠিক আছে, হ্যাঁ সি, বুঝতে পারছি। তাহলে কোয়েশ্চেনটা কিন্তু একটু ঘুরাই দিছি, যারা একটু আগে ম্যাথটা করে আসছি সেই ফ্লোতে আনসার দিয়ে দিছিলাম 400, যে পানিতে বায়ুর 4 গুণ, তাহলে 100 × 4 400, কিন্তু আমি কোয়েশ্চেনটাকে তো উল্টাই দিছি, আমি প্রশ্নে পানি দিয়ে দিছি, বের করতে বলছি বায়ু, তাহলে 25। আচ্ছা আচ্ছা, রুবিনা পারভিন, সবার আগে আমি সি আনসার দিছিলাম। আচ্ছা ঠিক আছে, তোমার স্বীকৃতি আমরা পরবর্তীতে দিয়ে দিব, তুমি প্রথম সি হিসাবে আনসারকৃত ব্যক্তি। মৃদুল ইসলাম বাপি, বেশি আবেগে আনসার করছে, হ্যাঁ বেশি আবেগে, এইটাই বললাম, অনেকে কিন্তু আবেগে পড়ে ক্লাসে যে ম্যাথ করানো হয় কিংবা যেটা বারবার করে মুখস্থ করে যায়, আবেগে পড়ে সেটাই প্রথম অপশনের দিকে সেটাই দাগায় ফেলে, কিন্তু কোয়েশ্চেনটাই খেয়াল করে না, কোয়েশ্চেনে যে তোমার সাথে সূক্ষ্ম প্রতারণা করা হয়েছে সেই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। সো একটু মনে রাখবা যে কিছু কিছু কোয়েশ্চেনে তোমার সাথে ধোকা দেওয়ার জন্যই প্রশ্নগুলো তৈরি করা, এবং তুমি ধোকা খেয়ে যে অপশনটা দাগাবা সেই অপশনটাই দেখবে এ নাম্বার অপশনে থাকবে। তো একটু সাবধান থাকবা। ওই যে বিকাশে যেরকম অ্যাড বের করে না যে আমি বিকাশ থেকে নাহিদ বলছি, ওরকম কিন্তু প্রতারণামূলক কিছু প্রশ্ন বিকাশের সেই প্রতারক নাহিদের মতনই প্রতারক কিছু কোয়েশ্চেন তোমার জন্য ওয়েট করবে, তুমি ধোকা খাবা না, খেয়াল রাখবা, একটু সাবধান থাকবা। আচ্ছা, এখন আসো কতিপয় প্রয়োজনীয় সংজ্ঞা। এই যে এই টপিকটা 6.4 কতিপয় প্রয়োজনীয় সংজ্ঞা। কতিপয় প্রয়োজনীয় সংজ্ঞা, এখানে অনেক সংজ্ঞা আছে কিন্তু, তো এই সংজ্ঞাগুলো কিছু জিনিস যেমন দর্পণের সংজ্ঞা, লেন্সের সংজ্ঞা, বিম্বর সংজ্ঞা, এগুলো ছোটবেলা থেকে পড়াশোনা করে আসতেছো। তো আমাদের জন্য এখানে যেটা লাগে, দেখো দর্পণের কিছু সংজ্ঞা আছে, দেখো তো এই যে মেরু বিন্দু থেকে দর্পণের কিছু সংজ্ঞা শুরু হয়েছে না, দেখো তো যে মেরু বিন্দুর কিছু সংজ্ঞা দেয়া আছে, তারপর তার নিচ থেকে দেখো যে সবই দর্পণমূলক সংজ্ঞা কিছু দেয়া আছে। তো এই টাইপের সংজ্ঞার জন্য আমরা যেটা করব, সংজ্ঞাগুলো একটু রিডিং করব, ক্লাসে কিছু সংজ্ঞা আমি দেখাই দেই যেগুলো আমাদের পরবর্তীতে লাগবে এবং যেগুলো থেকে মাঝে মাঝে কোয়েশ্চেন দেয়। এখন যে সংজ্ঞাগুলো দেখাবো, সংজ্ঞাগুলো বলবো, প্রত্যেকটা সংজ্ঞাই আসলে তোমার লেন্স আর দর্পণের জন্য সেম, লেন্স আর দর্পণের জন্য সংজ্ঞাগুলো এখন সব সেম, যেটাই পার্থক্য আছে সেটা আলাদা করে বলে দিব। আসলে কিছু সংজ্ঞা আমরা দেখি যে কোনটার মানে কি, ঠিক আছে, সবাই একটু মানেগুলো দেখি। দেখো ফার্স্ট এই সংজ্ঞাগুলো কার সংজ্ঞা? গলীয় দর্পণ, গলীয় দর্পণ। আচ্ছা, দর্পণকে কেন গলীয় বলতেছে বলো তো, গলীয় দর্পণ কেন বলতেছে? আমরা যে সংজ্ঞাগুলো পড়বো গলীয় দর্পণ কেন বলতেছে, কারণ এই যে এই দর্পণ আমরা যেগুলো দেখি, দর্পণগুলো আসলে কি ছিল, দর্পণটা আসলে এটা গোলক হলো না, আসলে আমি একটা গোলক আঁকার চেষ্টা করি, ধরো এটা একটা গোলক, মোটামুটি একটা গোলক, এটাই ধরে নাও, ঠিক আছে। তো গোলীয় দর্পণ কেন বলতেছে, এটা একটা গোলকেরই অংশ ছিল, একটা গোলক থেকে আমরা নির্দিষ্ট পরিমাণ অংশ এরকম করে কেটে নিছি, হ্যাঁ, একটা গোলক ছিল, সেই গোলক থেকে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ অংশ এরকম করে কেটে নিছি, কেটে নেওয়ার কারণে
এটা একটা গোলীয় দর্পণ নাম হয়ে গেছে, কারণ গোলক থেকে নেওয়া হয়েছে তাই। তো যেই পরিমাণে অংশ আমরা একটা গোলক থেকে কেটে নিলাম, এই যে এইটুকু অংশ, এই অংশটাকে বলতেছি আমরা প্রতিফলক তল। প্রতিফলক তল, এই অংশটাকে বলতেছি আমরা প্রতিফলক তল। হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা সুন্দর করে আঁকি প্রতিফলক তলটা, আরেকবার সুন্দর করে আঁকি। এখন ওই গোলক টলক সব বাদ, আমরা এখন প্রতিফলক তলটা আঁকতেছি। দেখো এই যে এইটা হলো একটা প্রতিফলক তল, যেটা আমরা গোলক থেকে কেটে নিয়েছিলাম। এই যে বাইরের দিকে একটু পাড়া লাগালাম, এটা হলো একটা অবতল দর্পণ, ঠিক আছে। আচ্ছা, এখন এই বইয়ের প্রথম সংজ্ঞা দেখো, মেরু বিন্দু সংজ্ঞা দেওয়া আছে। এই যে প্রতিফলক তল যেটুকু আমরা গোলক থেকে কেটে নিয়েছিলাম, সেইটার মধ্যবিন্দুকে বলা হয় মেরু বিন্দু। গোলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে বলা হয় মধ্যবিন্দু। লাবিবা আলাল নিহা নিহা, আজকে মনিটরিং এর জন্য আপু বা ভাইয়া আছে নাকি? কি দরকার আপু বা ভাইয়াকে? আমি আছি মনিটরিং করার জন্য, আমি ক্লাসও করতেছি, মনিটরও করতেছি, ঠিক আছে। খুব বেশি আপু ভাইয়াকে স্মরণ করো না কিন্তু, তাহলে কিন্তু একটু বিপদ হয়ে যাবে। যে কোনো সময় অনেকে হারায় টারায় যেতে পারে ক্লাস থেকে। অলরেডি কিন্তু একজন ক্লাস থেকে হারায় গেছে। হ্যাঁ, তো মনিটরিং এর জন্য আমি আছি, ঠিক আছে। এই যে রি ওয়ান লিখছে, আমি ক্লাস নিচ্ছি, আমি মনিটর করতেছি, সমস্যা নাই। আর কাউকে দরকার হলে তুমি মেনশন দিয়ে দিও, চলে আসবে সময় মতন। আচ্ছা, তাহলে প্রতিফলক তলের মধ্যবিন্দুকে বলা হয় মেরুবিন্দু, ঠিক আছে। এখন দেখো, এই যে গোলীয় দর্পণ ছিল, যে কোনো বলছি এটা একটা গোলক থেকে নিছি, যে কোনো গোলকের কি একটা কেন্দ্র থাকে না? কেন্দ্র থাকে তো একটা গোলকের, তাই না? তো গোলকের যেমন কেন্দ্র থাকে, তার মানে এই দর্পণটা যেহেতু গোলকের অংশ, তাহলে এই দর্পণেরও একটা কেন্দ্র আছে। ধরো এটা কেন্দ্র, এই কেন্দ্রটাকে বলা হয় বক্রতার কেন্দ্র। গোলীয় দর্পণ যে গোলকের অংশ ছিল, সেটার কেন্দ্রকে বলা হয় বক্রতার কেন্দ্র, যেটাকে প্রকাশ করা হয় কি দিয়ে? সি দিয়ে। আর লেন্সের ক্ষেত্রে প্রকাশ করা হয় 2f দিয়ে। এই যে এটা ধরো এটা কেন্দ্র, এটাকে বলা হয় সি বা 2f। আচ্ছা, ঠিক আছে, সি বা 2f, এটাকে বলা হয় বক্রতার কেন্দ্র, মানে গোলকটার কেন্দ্রটাকে। এই যে বক্রতার কেন্দ্র আর এই যে মেরু বিন্দু, এই দুইটার মাঝখান দিয়ে যে রেখাটা গেছে, এই রেখাটাকে বলা হয় প্রধান অক্ষ। এই রেখাটাকে বলা হচ্ছে প্রধান অক্ষ, যেটা এই যে বক্রতার কেন্দ্র আর মেরু বিন্দুর মধ্য দিয়ে গেল, এটাকে বলা হচ্ছে প্রধান অক্ষ। আচ্ছা, এখন আসি প্রধান ফোকাস মানে কি। ধরো দুইটা সমান্তরাল আলোক রশ্মি, এই যে দেখো দুইটা সমান্তরাল আলোক রশ্মি, যারা আবার প্রধান অক্ষের সাথে সমান্তরাল, ঠিক আছে। দুইটা সমান্তরাল আলোক রশ্মি যারা প্রধান অক্ষের সাথে সমান্তরাল, এই যে দর্পণের উপর পড়লো, পড়ার পরে তারা প্রতিফলিত হয়ে যেই বিন্দু দিয়ে পাস করলো, এই যে এই বিন্দুটা দিয়ে পাস করলো, এই বিন্দুটাকে বলা হয় প্রধান ফোকাস, প্রাইমারি ফোকাস বা প্রধান ফোকাস। এটা হচ্ছে প্রধান ফোকাস। তাহলে কি হলো, দুইটা সমান্তরাল আলোক রশ্মি তারা দর্পণের উপর পড়লো, পড়ে দর্পণ থেকে প্রতিফলিত হয়ে যেই বিন্দু দিয়ে প্রতিফলিত হলো, এই বিন্দুটাকে এফটাকে বলা হচ্ছে দর্পণের প্রধান ফোকাস। আচ্ছা, তাহলে ফোকাস দূরত্ব মানে কি? দেখো এই যে এফ বিন্দুটা থেকে এই মেরু বিন্দু এ, এদের মধ্যবর্তী এইটুকু দূরত্বকে বলা হচ্ছে ফোকাস দূরত্ব, যেটাকে স্মল এফ দিয়ে প্রকাশ করা হয়। এফ, এইটুকু হলো ফোকাস দূরত্ব। এই এফ থেকে মেরু বিন্দু পর্যন্ত দূরত্বটাকে বলা হচ্ছে ফোকাস দূরত্ব। আর আরেকটা দূরত্ব আছে, সেটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধ মানে কি? বক্রতার ব্যাসার্ধ মানে হলো, এই যে বক্রতার কেন্দ্র ছিল একটা সি, এই সি থেকে শুরু করে এই যে এ বিন্দু পর্যন্ত, মেরু বিন্দু পর্যন্ত দূরত্ব, এটাকে বলা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধকে আমরা প্রকাশ করি স্মল আর দিয়ে, বক্রতার ব্যাসার্ধ। আচ্ছা ভাইয়া, এগুলো এখন তুলবো কি না, পরে হ্যান্ড নোট দিবেন ভাইয়া, সরি ফর আচ্ছা ইন্টারাপশন, সমস্যা নাই রনি। এগুলা তুমি চাইলে তুলতে পারো, বা ক্লাস তো লাইভ রেকর্ডেড থাকবেই, সমস্যা নাই, পরে তুলতে পারবা। হ্যাঁ, এটার জন্য না আলাদা করে হ্যান্ড নোট এইটুকুর জন্য লাগবে না। যেগুলোর জন্য লাগবে হ্যান্ড নোট, বা যেগুলোর জন্য কোনো স্পেশাল ইনস্ট্রাকশন বা স্পেশাল কোনো ছন্দ আছে, সেগুলো স্লাইডে দেয়া থাকবে। এটার জন্য আলাদা করে কিছু নাই, এটা বইয়ের সংজ্ঞাগুলোই আমি জাস্ট তোমাদেরকে
মানে ভিজুয়ালাইজ করে দেখাচ্ছি যে কোনটার মানে কি, ঠিক আছে। বইয়ে তো সংজ্ঞাগুলো লিখে গেছে, কিন্তু বইয়ে তো ভাবে দেখানোর উপায় নাই, আমি জাস্ট এখানে তোমাদেরকে দেখাই দিচ্ছি কোনটার মানে কি, এটুকুই। আচ্ছা আচ্ছা, ডিফারেন্ট কালি, হ্যাঁ হৃদয় ডিফারেন্ট কালি ইউজ করছি। দেখো বক্রতার ব্যাসার্ধ দেখাতে গিয়ে আমি কিন্তু ডিফারেন্ট কালি ইউজ করছি, অন্যটা দেখাতে আমি ডিফারেন্ট কালি ইউজ করবো। এখন কি হিজিবিজি লাগতেছে তোমার কাছে? দেখো এখন তাহলে দেখো আমরা কি দেখলাম, বক্রতার ব্যাসার্ধ দেখলাম আর কতটুকু ডিস্টেন্স, বক্রতার কেন্দ্র থেকে মেরু বিন্দু পর্যন্ত দূরত্বটাকে, সেটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, যেটাকে প্রকাশ করা হয় স্মল আর দিয়ে। তাহলে দুইটা জিনিসের প্রকাশটা আমাদের লাগবে, যে ফোকাস দূরত্বকে প্রকাশ করা হয় স্মল এফ আর বক্রতার ব্যাসার্ধকে প্রকাশ করা হয় স্মল আর দিয়ে। আচ্ছা, তাহলে সংজ্ঞাগুলো আমরা দেখলাম। এখন আসো একটা ইম্পর্টেন্ট সংজ্ঞা, এতক্ষণ যে সংজ্ঞাগুলো বললাম সেগুলা দর্পণ আর লেন্সের জন্য একই ছিল, এখন যে সংজ্ঞাটা বলবো এটা দর্পণ আর লেন্সের জন্য কিন্তু ভিন্ন। আচ্ছা, এখন যে সংজ্ঞাটা বলবো সেটা দর্পণ আর লেন্সের জন্য কিন্তু ডিফারেন্ট। আচ্ছা, তো আমরা একটু সংজ্ঞাটায় আসি। এখন সংজ্ঞাটা কি দেখো, উন্মেষ, উন্মেষের সংজ্ঞা, হোয়াট ইজ উন্মেষ? উন্মেষ অ্যাঙ্গেল কি জিনিস দেখো, সি এবং এ এর মধ্যবিন্দু কি এফ? হ্যাঁ সুজন, সি এবং এফ মানে বক্রতার কেন্দ্র আর মেরু বিন্দুর মধ্যবিন্দুটা হচ্ছে এই ফোকাস দূরত্ব এফ, ঠিক আছে। আচ্ছা, এখন আসলে উন্মেষের সংজ্ঞা। উন্মেষ মানে কি, এই যে প্রতিফলক তলটা ছিল না, প্রতিফলক তল আঁকছিলাম আমরা একটা, এটা আরেক নাম হচ্ছে প্রধান ছেদ। প্রধান ছেদ, এই জিনিসটা বক্রতার কেন্দ্রে দেখো একটা কোণ তৈরি করবে। আমি কিন্তু ব্ল্যাক দিয়ে ব্ল্যাক কালার ইউজ করে রাখতেছি, সো ডিফারেন্সিয়েট তোমরা করতে পারতেছো আশা করি। এই যে প্রধান ছেদটা বা প্রতিফলক তলটা, এই যে বক্রতার কেন্দ্রে দেখো একটা কোণ উৎপন্ন করলো, এই যে একটা কোণ উৎপন্ন হলো, এই কোণটাকে বলা হয় উন্মেষ। দেখো সংজ্ঞা লেখা আছে যে প্রতিফলক প্রধান ছেদ বক্রতার কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করে এই কোণটাকে বলা হচ্ছে উন্মেষ। তাহলে দর্পণের ক্ষেত্রে উন্মেষ মানে হলো একটা কোণ, কোথায় উৎপন্ন হয়? বক্রতার কেন্দ্রে। কে উৎপন্ন করে? ওই যে প্রধান ছেদ বা প্রতিফলক তলটা ছিল সে উৎপন্ন করে, এটা হলো উন্মেষ। এবং বইয়ে একটা লাইন লেখা আছে, একটু দাগায় নাও, যে এই উন্মেষ বা এই কোণের মানটা কত ডিগ্রির কম হলে সেটাকে ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ বলে? 10 ডিগ্রির কম হলে। লেখা আছে না বইয়ে? দেখো বইয়ে লেখা আছে যে এই কোণের মানটা যদি 10 ডিগ্রির চেয়ে কম হয় তাহলে সেই দর্পণকে বলা হয় ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ। আচ্ছা, এটা আমরা পড়লাম 10 থেকে কম। হ্যাঁ, এটা আমরা পড়লাম কার জন্য? দর্পণের জন্য। লেন্সের জন্য কি হবে তাহলে? দেখো লেন্স, লেন্সের জন্য উন্মেষের সংখ্যাটা কি দেখো, এই পাশে আমি একটা লেন্স আঁকতেছি, এই যে দেখো এটা একটা লেন্স, এটা হলো একটা উত্তল লেন্স, তাই না? দেখো এটা একটা উত্তল লেন্স, মাঝখানে মোটা, দুই প্রান্ত হলো সরু, উত্তল লেন্স। এখন উত্তল লেন্সের এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত যে দূরত্ব, আঁকাটা ঠিক হলো না, আমি একটু ক্লিয়ার করি। আচ্ছা সমস্যা নেই, এই যে এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত যে দূরত্ব একটা লেন্সের, সেই দূরত্বটাকে বলা হচ্ছে লেন্সের ব্যাস। এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত দূরত্ব, এই লেন্সের ব্যাসকেই বলে তার উন্মেষ। লেন্সের ক্ষেত্রে তার দুই প্রান্তের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটাকে লেন্সের ব্যাস বলে, এবং লেন্সের ক্ষেত্রে লেন্সের এই ব্যাসকেই বলা হয় তার উন্মেষ। তপন স্যারের বইয়ে লেখা আছে, তাহলে তোমরা বইয়ের মধ্যে উন্মেষের সংজ্ঞার পাশে লিখে নাও, এটা বইয়ে লেখা নাই, ইসাক স্যারের বইয়ে লেখা নাই, তপন স্যারের বইয়ে লেখা আছে, তুমি ইসাক স্যারের বইয়ে পাশে লিখে নাও, উন্মেষের সংজ্ঞার পাশে লিখে নাও, লেন্সের ব্যাসকেই বলে তার উন্মেষ। লেন্সের ব্যাসকেই বলে তার উন্মেষ। মোহাম্মদ রিফাত, আমি পাচ্ছি না তো, এটা তপন স্যারের বইয়ে আছে, ইসাক স্যারের বইয়ে নাই, তুমি লিখে নাও। লেন্সের ক্ষেত্রে লেন্সের ব্যাসকেই বলে তার উন্মেষ, লেন্সের ব্যাসকেই বলে তার উন্মেষ। আচ্ছা, লেন্সের ব্যাস বলতে কি বোঝায় এটা অনেকে জানতে চায়, আমি দেখাই দিলাম যে লেন্সের দুই প্রান্তের মধ্যে যে দূরত্ব সেটাকে বলা হয় লেন্সের ব্যাস। আচ্ছা, তাহলে আশা করি আমাদের যে সংজ্ঞাগুলো আমাদের জন্য লাগবে বা যেগুলো একটু অনেকে বুঝতে চায়, সংজ্ঞাগুলো আমাদের দেখা শেষ। ফার্স্টে আমরা দেখলাম গোলীয় দর্পণ কেন বলে, দেন মেরুবিন্দু মানে কি, প্রতিফলক তলের মধ্যবিন্দুটা হলো মেরুবিন্দু, এই মেরুবিন্দু থেকে এই বক্রতার কেন্দ্র সি পর্যন্ত দূরত্বকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ আর, আর মেরুবিন্দু থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব এফ।
আর এই বক্রতার কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয় এই কোণটাকে বলা হয় দর্পণের ক্ষেত্রে উন্মেষ। আর লেন্সের ক্ষেত্রে উন্মেষ মানে কি, লেন্সের দুই প্রান্তের মধ্যে দূরত্ব, মানে লেন্সের ব্যাসকেই বলে তার উন্মেষ। ওকে, তাহলে আমাদের আর কোনো সংজ্ঞা লাগবে না, সংজ্ঞা থেকে আমাদের এই কয়টা জানলেই হবে। এখন আসি আমরা একটা ম্যাথে। দেখো গাণিতিক উদাহরণ 6.2, ম্যাথমেটিক্যাল এক্সাম্পল 6.2, 6.2, এটা একটু বের করো। গাণিতিক উদাহরণ 6.2, পেজ নাম্বার না বলে আমি উদাহরণ নাম্বার টপিকটা বললাম, যাতে অনেকের হয়তো পুরাতন বই থাকতে পারে, তাদের একটু দেখে নাও। ওকে, ক্লিয়ার? ওকে, তাহলে বের করো এই ম্যাথটা। দেখো এই ম্যাথে কাচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে, পানির প্রতিসরাঙ্ক দেওয়া আছে, পানিতে আলোর বেগ দেওয়া আছে, অনেক কিছু আছে। বের করতে বলছে কি কাচে আলোর বেগ কত। লামিসা কম্পানিয়ন বুকে আছে ভাইয়া। কোনটা কম্পানিয়ন বুকে? লেন্সের ব্যাসকেই উন্মেষ, উন্মেষটা কম্পানিয়ন বুকে আছে। তুমি কম্পানিয়ন বুক থেকে খুঁজে না বের করে আলাদা করে তুমি বইয়ে জাস্ট লিখে রাখো যে লেন্সের ব্যাসকেই বলে তার উন্মেষ, আর কিছু লাগবে না। আচ্ছা, তাহলে কাঁচে আলোর বেগ কত? দেখো এই টাইপের ম্যাথ এই চ্যাপ্টারে বেশ কমন। কাঁচে আলোর বেগ কত, হীরায় আলোর বেগ কত, গ্লিসারিনে আলোর বেগ কত, এই টাইপের ম্যাথ কিন্তু এই চ্যাপ্টারে বেশ কয়েক জায়গায় আসে। ঠিক আছে, তো এই টাইপের ম্যাথ সলভ করার জন্য তোমাকে যেটা লাগবে সেটা হলো ফার্স্ট অফ অল বইয়ে যে প্রতিসরাঙ্ক 5টা জিনিসের দেয়া আছে মানগুলো একটু মুখস্থ রাখতে হবে। এটা তোমাদের কম্পাইনিয়ন বুকে দেয়া আছে। দেখো মাধ্যম আর প্রতিসরাঙ্ক, দেখো মাধ্যম আর প্রতিসরাঙ্ক গুলা একটু দেখো। হ্যাঁ, পানি, কেরোসিন, গ্লিসারিন, কাঁচ, হীরা, এই 5টা মাধ্যমের প্রতিসরাঙ্ক বইয়ে আছে। তোমাকে এই 5টা মাধ্যমের প্রতিসরাঙ্ক মুখস্থ রাখতে হবে কিন্তু। ঠিক আছে, আর কোনো প্রতিসরাঙ্ক বই থেকে আর পড়ার দরকার নেই, বইয়ে 5টাই আছে। এই 5টা মান তোমাকে মুখস্থ রাখতে হবে। এই 5টা মান কেন মুখস্থ রাখতে হবে? প্রথমত তোমাকে প্রশ্ন দিতে পারে, বলবে পানির প্রতিসরাঙ্ক কত, বা গ্লিসারিনের প্রতিসরাঙ্ক কত, বা কাঁচের প্রতিসরাঙ্ক কত, এটা সরাসরি প্রশ্ন তোমাকে দিয়ে দিতে পারে। অথবা এই 5টা মান মুখস্থ রাখলে কি হবে, একটু আগে যে ম্যাথটা দেখলাম সেগুলো এক লাইনে করে ফেলা যাবে। দেখো এর আগে যে ম্যাথটা দেখলাম ওইটা করার শর্টকাটটা আগে একটু লিখে নাও। তুমি লিখে নাও যে কোনো মাধ্যমে আলোর বেগ বের করার শর্টকাট, যে কোনো মাধ্যমে আলোর বেগ ইকুয়াল টু শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক। যে কোনো মাধ্যমে আলোর বেগ বের করার শর্টকাটটা লিখে নাও। শূন্য মাধ্যমে আলোর বেগ তুমি জানো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, ডিভাইডেড বাই তোমাকে যেই মাধ্যমে আলোর বেগ বের করতে বলছে সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক। হ্যাঁ, এটা একটু লিখে নাও সবাই। এটা লিখে দিলে তোমাকে এই বইয়ে যা যা প্রতিসরাঙ্ক বের করতে বলবে তুমি ওই 5টা মান মুখস্থ রাখলে যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক খুব দ্রুত বের করে ফেলতে পারবা। আসো দেখি, দেখো দেখো তো তুমি যে কাঁচে আলোর প্রতিসরাঙ্ক কত, 3/2। এখন এই ম্যাথটায় আসো। দেখো কাঁচের প্রতিসরাঙ্ক বলছে 1.5, পানির প্রতিসরাঙ্ক 4/3, পানিতে আলোর বেগ এত হলে কাঁচে আলোর বেগ কত। আমাদের এত ইনফরমেশন কিছু লাগবে না, আমাদের খালি যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে বের করতে বলছে কিসে আলোর বেগ, কাঁচে আলোর বেগ। তুমি জানো যে কোনো মাধ্যমে আলোর বেগ মানে কি, শূন্য মাধ্যমে আলোর বেগ। শূন্য মাধ্যমে আলোর বেগটা কত তুমি জানো, শূন্য মাধ্যমে আলোর বেগ 3 × 10⁸ ডিভাইডেড বাই ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক। কাঁচের প্রতিসরাঙ্ক কত, 3/2। তাহলে এখন আসো 3 × 10⁸ ইন্টু 2, নিচে আছে 3, কাটাকাটি চলে গেলে আনসার আসে 2 × 10⁸। দেখো বইয়ের আনসারও এটাই, 2 × 10⁸। আচ্ছা, ফিজিক্যাল অপটিক্সে ছিল ভাইয়া সাকিব। হ্যাঁ, ফিজিক্যাল অপটিক্সে, হ্যাঁ ভৌত আলোক বিজ্ঞানও এরকম ম্যাথ ছিল। আচ্ছা, সবাই আশা করি এটা জানি। ওকে, তাহলে এখন আমাদের এই টাইপের ম্যাথ সলভ করা খুবই ইজি হয়ে যাবে। জাস্ট এই 5টা মান, এটা তোমাদের কম্পাইনিয়ন বুকেও আছে, মুখস্থ রাখতে হবে। পানি, কেরোসিন, গ্লিসারিন, কাঁচ, হীরা। আচ্ছা, এখন আসি বিবর্ধন 6.7। বিবর্ধন, বিবর্ধন জিনিসটা আমাদের জাস্ট সংজ্ঞাটা লাগবে বিবর্ধন থেকে। ঠিক আছে, বিবর্ধন মানে কি অনেকে জানতে চায়। বিবর্ধন মানে হলো তুমি যদি একটা দর্পণের সামনে দাঁড়াও, তোমার যে প্রতিবিম্বটা তৈরি হবে সেটা দৈর্ঘ্য আর তোমার অ্যাকচুয়াল দৈর্ঘ্যের যে অনুপাত সেটাকেই বলা হচ্ছে বিবর্ধন, ম্যাগনিফিকেশন, যেটাকে আমরা প্রকাশ করি ইংলিশ ওয়ার্ড লেটার কোনটা, ছোট হাতের MB। বিবর্ধন, প্রতিবিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই অ্যাকচুয়াল যে বস্তুটা আছে সেটার দৈর্ঘ্যের অনুপাতকে বলা হয় বিবর্ধন M। এখন দেখো বিবর্ধন M ইকুয়াল টু -v/u। বিবর্ধন M হলো -v/u। মাইনাসটা কেন দিছে, কারণ বিম্বটা
উল্টা হবে বা সোজা হবে, বা মানে মাইনাস ইন্ডিকেট করে যে বিম্বটা উল্টা। আচ্ছা, এখান থেকে আমাদের কি লাগবে আমি বলি যে দুটো জিনিস, জাস্ট বিবর্ধনের সংজ্ঞাটা লাগবে আর বিবর্ধন কি দিয়ে প্রকাশ করা হয় সেখান থেকে। বিবর্ধনের সংজ্ঞাও কিন্তু একবার অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসছে, ঠিক আছে? আর সংজ্ঞাটা তুলে দিছে, বলছে এটি দ্বারা কি বোঝানো হয়, সেটা হচ্ছে বিবর্ধন। বলছে যে প্রতিবিম্বের দৈর্ঘ্য ডিভাইড বাই বস্তুর দৈর্ঘ্য ইকুয়াল টু হোয়াট, তোমাকে তখন বলতে হবে বিবর্ধন। আচ্ছা, এখন আসি একটা খুব গুরুত্বপূর্ণ একটা ছক 6.1.1 লেন্সের প্রতিবিম্বের অবস্থান ও প্রকৃতি নির্ণয়। লেন্সের প্রতিবিম্বের অবস্থান ও প্রকৃতি নির্ণয় 6.1.1 লেন্সের প্রতিবিম্বের অবস্থান ও প্রকৃতি নির্ণয়। উত্তল লেন্স, অবতল লেন্স, উত্তল লেন্স আর অবতল লেন্স। এই সংজ্ঞা, এই বিশাল আকার ছকটা আমাদের এখন আর লাগবে না, ঠিক আছে? কখন লাগবে আমরা পরে দেখবো একটু, কিন্তু এই সংজ্ঞা থেকে কিন্তু বেশ কয়েক বছর প্রশ্ন আসছে মেডিকেল ডেন্টাল অ্যাডমিশন টেস্টে। এই সংজ্ঞা থেকে বেশ কয়েক বছর প্রশ্ন আসছে কিন্তু। তো আমরা এই সংজ্ঞাটা একটু পরে দেখবো, মানে এই ছকটা একটু পরে দেখবো আমরা। এখন আমরা কিছু ম্যাথ করব। এই টাইপের ম্যাথ করার আগে আমাদের লেন্সের ক্ষমতাটা জানা লাগবে, একটু ক্ষমতা আসি আমরা। 6.12 লেন্সের ক্ষমতা, 6.12 লেন্সের ক্ষমতা, এটার মধ্যে আসি আমরা একটু। দেখো লেন্সের ক্ষমতা মানে কি, আমরা জানি P ইকুয়াল টু, এই যে লেন্সের ক্ষমতা, P ইকুয়াল টু 1/f, P ইকুয়াল টু 1/f, এটা হলো লেন্সের ক্ষমতা। তাহলে তুমি বুঝতে পারতেছো যে লেন্সের ক্ষমতা P f এর বিপরীত রাশি, তার মানে কার বিপরীত রাশি? ফোকাস দূরত্বের। এই যে কোন লেন্সের ফোকাস দূরত্বের বিপরীত সংখ্যাকে বলা হয় তার ক্ষমতা, ফোকাস দূরত্বের বিপরীত রাশিকে বলা হয় তার ক্ষমতা, P ইকুয়াল টু 1/f। এখন এই ক্ষমতার একক কি দেখো, লেন্সের ক্ষমতার পরিমেয় রাশি, লেন্সের ক্ষমতার একক কি? ডায়োপ্টার, যেটাকে ডি দিয়ে সূচিত করা হয়, ডায়োপ্টার বা ডি। লেন্সের ক্ষমতাকে সূচিত করা হয় ডায়োপ্টার দিয়ে, ডি দিয়ে। আচ্ছা, আর ফোকাস দূরত্বটাকে এক্ষেত্রে কোন এককে নেওয়া হয় দেখো তো, মিটার এককে। এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে, মিটার এককে। ফোকাস দূরত্ব সেন্টিমিটারে নিলে হবে না। ক্ষমতা পি নির্ণয়ের ক্ষেত্রে ফোকাস দূরত্ব এফ কে অলওয়েজ নিতে হবে মিটারে এম এ, না হলে কিন্তু হবে না। আচ্ছা, ওকে। আর এই জিনিসটা তো সবাই জানি যে কোন লেন্সের ক্ষমতা ধনাত্মক, উত্তল লেন্সের ক্ষমতা ধনাত্মক আর অবতল লেন্সের ক্ষমতা ঋণাত্মক। পেজ নাম্বার 410, নতুন বইয়ের 410 নাম্বার পৃষ্ঠা। আচ্ছা, তাহলে ধরো তোমাকে একটা প্রশ্ন দিলাম যে একটা লেন্সের ফোকাস দূরত্ব 100 সেন্টিমিটার, একটা লেন্সের ফোকাস দূরত্ব 100 সেন্টিমিটার, ক্ষমতা কত? লেন্সের ফোকাস দূরত্ব 100 সেন্টিমিটার, সেটার ক্ষমতা কত? লেন্সের ক্ষমতা 100 সেন্টিমিটার, সেটার লেন্সের ফোকাস দূরত্ব 100 সেন্টিমিটার, ক্ষমতা কত? হান্ড্রেড সেন্টিমিটার মানে কি 1 মিটার, পি ইকুয়াল টু 1/f, তাহলে 1/1 মানে 1। আচ্ছা, হ্যাঁ 1, ঠিক আছে। এই যে 0.01 একজন বলছে আশা আক্তার, তোমাকে বলছি 100 সেন্টিমিটার, কিন্তু ক্ষমতা নির্ণয়ের ক্ষেত্রে 1/100 হবে না। ক্ষমতা নির্ণয়ের ক্ষেত্রে এফ এর মান অলওয়েজ কি মিটারে নিতে হবে না? তাহলে 100 সেন্টিমিটার মানে কি 1 মিটার, তাহলে পি ইকুয়াল টু 1/f, তাহলে 1/1 মানে আনসার হবে 1। আচ্ছা, এখন দেখো, এখন যে ম্যাথটা দেখতে পাচ্ছি এই টাইপের ম্যাথ করার জন্য শর্টকাট আছে একটা, শর্টকাটটা একটু লিখে নাও। u equal to f into m plus minus 1 divided by m, u equal to f into m plus minus 1 divided by m, f into m plus minus 1 divided by m।
এই সূত্রটা একটু লিখে নাও, সবাই একটু লিখে নাও এই সূত্রটা, u equal to f into m plus minus 1 divided by m। আচ্ছা, কোনটার মানে কি বা কোনটা দিয়ে কি করতে হবে আমি একটু বলতেছি তোমাদেরকে, ঠিক আছে? আচ্ছা, এফ মানে কি তুমি জানো, ফোকাস দূরত্ব। এম মানে কি, বিবর্ধন তুমি জানো। আর ইউ মানে লক্ষ্য বস্তুর অবস্থান। আবার নিচে বলা আছে যদি ফোকাস দূরত্ব না দেয়া থাকে, যদি ক্ষমতা দেয়া থাকে, তাহলে এফ ইকুয়াল টু কি 1/p হবে। এটা অ্যাকচুয়ালি হ্যাঁ 1/p বা 1/d মিটার, এটা ঠিক আছে। ওকে, তাহলে ক্ষমতা দেয়া থাকলে এফটা 1/p দিয়ে বের করতে বলবে। এখন দেখো সূত্রে একটা প্লাস মাইনাস আছে না, সেই প্লাস মাইনাসের জন্য এই লাইনটা, যদি তোমাকে প্রশ্নে বিম্ব বাস্তব বলে দেয় তাহলে হবে প্লাস, যদি অবাস্তব বলে দেয় তাহলে হবে মাইনাস। দেখো যদি বিম্ব বাস্তব বলে তোমাকে প্রশ্নে তাহলে হবে প্লাস, আর বিম্ব যদি অবাস্তব বলে তাহলে হবে মাইনাস। আচ্ছা, এখন আমরা একটু ম্যাথটা অ্যাপ্লাই করি। দেখো ম্যাথে আসি। দেখো কোন লেন্সের ক্ষমতা বলছে +4 ডায়োপ্টার, লেন্স থেকে কত দূরে বস্তু রাখলে অর্ধেক আকারের প্রতিবিম্ব সৃষ্টি হবে। ক্ষমতা বলছে কত, +4 ডায়োপ্টার। তোমরা বইটা রাখো, আমি একটু হোয়াইট শিটে যাই। ক্ষমতা p ইকুয়াল টু কি +4, তাহলে f ইকুয়াল টু কি 1/4, f ইকুয়াল টু 1/4। u ইকুয়াল টু তাহলে কি বলছে, দেখো বস্তুর অর্ধেক আকারের বিম্ব সৃষ্টি হবে, তাহলে বিবর্ধন m এর মানটা কত, হাফ। এখন সূত্রে তুমি বসাও, u ইকুয়াল টু f ইনটু m। দেখো প্রশ্নে কিন্তু বিম্ব বাস্তব অবাস্তব বলে দিছে, বলে দেয় নাই। যেহেতু বলে দেয় নাই আমরা বাস্তব ধরেই করব, সূত্রে প্লাস ধরেই করব। f ইনটু m প্লাস 1 ডিভাইডেড বাই m, f into m plus 1 divided by m, তাহলে 1/4 3/2। দেখো এই যে এই সূত্র থেকে আমরা এখানে চলে আসছি, ঠিক আছে, ডিভাইডেড বাই m দেখাই দিলাম, ডিভাইডেড বাই হাফ। থ্রি বাই ফোর মানে 0.75, 3/4 মানে 0.75, ঠিক আছে। আনসার কিন্তু হবে মিটারে, বইয়ে হয়তো সেন্টিমিটার দেওয়া আছে কিন্তু আনসার হবে মিটার। হ্যাঁ আচ্ছা, এই ম্যাথটা একটু দেখো। এখন আসি তার নিচের ম্যাথটায়, 3/4। হ্যাঁ, যারা অনেকে তুলতে পারে নাই বা একটু লেট হয়ে গেছে তারা ক্লাসটা তো লাইভ রেকর্ডেড থাকবেই, সেখান থেকে আবার চাইলে দেখে নিতে পারবো, ঠিক আছে। 0.75 আনসার হবে মিটারে। হ্যাঁ, এখন এই ম্যাথটা দেখো, এই যে 13 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট উত্তল লেন্স থেকে কত দূরে বস্তু স্থাপন করলে বাস্তব বিম্বের আকার বস্তুর আকারের 3 গুণ হবে। এই ম্যাথে দেখো যখন ম্যাথটা করছে, দেখো তো ফোকাস দূরত্বের মান কত ধরছে 15, আর ম্যাথে প্রশ্নে কত দেওয়া আছে 13। তাহলে তোমাকে যেটা করতে হবে প্রশ্নে কারেকশন করে নাও। এই ম্যাথের প্রশ্নে ফোকাস দূরত্বের মান হবে 15 সেন্টিমিটার, ফোকাস দূরত্বের মান হবে 15 সেন্টিমিটার, ঠিক আছে, 15 সেন্টিমিটার। আচ্ছা, এই ম্যাথে আনসার হবে 15 সেন্টিমিটার, মানে কোশ্চেনে ফোকাস দূরত্বের মানটা অ্যাকচুয়ালি হবে 15 সেন্টিমিটার। এখন তুমি ম্যাথের সূত্র দেখো, এফ এর মান বলছে 15, বিবর্ধন এম এর মান বলছে 3, ইউ এর মানটা বের করতে বলছে, বিম্ব বলে দিছে বাস্তব, বাস্তব মানে কি প্লাস না, তাহলে তুমি বসাও ইউ ইকুয়াল টু এফ, এফ এর মান বসাও 15 ইনটু এম, বিম্ব বাস্তব বলে দিছে সূত্র হবে প্লাস, ডিভাইডেড বাই এম 3, তাহলে 15 ইনটু 4 60, 60 কে 3 দিয়ে ভাগ দিলে আনসার আসে 20। দেখো 20 উত্তর। হ্যাঁ
20 উত্তর। আচ্ছা ঠিক আছে 20, হ্যাঁ সবাই 20 করে ফেলছি, তাহলে আশা করি সবাই পারবো। দেখো ইজি ম্যাথ। আচ্ছা আমাদের এখনকার টপিক সরল অনুবীক্ষণ যন্ত্র, সিম্পল ম্যাগনিফাইং গ্লাস, সরল অনুবীক্ষণ যন্ত্র। আচ্ছা সরল অনুবীক্ষণ যন্ত্র, তো এই সরল অনুবীক্ষণ যন্ত্র থেকে আমাদের কিছু জিনিস জানতে হবে, কিছু ছোট ছোট জিনিস যেগুলো থেকে অ্যাডমিশন টেস্টে কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন আসছে এই সরল অনুবীক্ষণ যন্ত্র থেকে। তাবাসসুম তন্নি বইয়ের আনসার সেন্টিমিটারে দেওয়ার কেন, বইয়ের আনসার ওইটা আগেরটা যেটা 0.75 ওটা কিন্তু মিটারই হবে, ঠিক আছে ওইটা মিটারই হবে, কিন্তু এটার আনসার সেন্টিমিটারে। প্রথমটার আনসার মিটারে হবে, প্রথমটা যেটা 0.75 ছিল সেটার আনসার মিটারেই হবে, আর এখন যে ম্যাথটা করলাম এটা সেন্টিমিটারই হবে, কারণ এখানে কোনো ক্ষমতা বা কিছু বলে দেয় নাই। তনিমা হক, না ইউ এর মান সব জায়গায় মিটারে হবে না, যদি তোমাকে ক্ষমতা দেয়া থাকে, ক্ষমতা পি দেয়া থাকে সেই ক্ষেত্রে আনসার মিটারে হবে, যদি তোমাকে ক্ষমতা না দেয়া থাকে শুধু এফ দেয়া থাকে তাহলে সেন্টিমিটারে করলেও হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সরল অনুবীক্ষণ যন্ত্র, এখন আমরা আসি সরল অনুবীক্ষণ যন্ত্র থেকে কি লাগবে আমাদের। এই জিনিসটা বের করো, সরল অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধনের রাশিমালা, সরল অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধনের রাশিমালা, সরল অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধনের রাশিমালা। এম এর প্লাস মাইনাসের ব্যাপারটা ভাইয়া বই 20 সেন্টিমিটার সামনে কেন লেখা, শোনো তোমার সামনে পিছনে এটা নিয়ে কনফিউজ হওয়ার দরকার নাই। অদিতি রয়, অদিতি দে, সামনে পেছনে নিয়ে তোমার চিন্তা করতে হবে না, ঠিক আছে এইটা ম্যাথ করে বের করতে হবে। আমরা যদি শর্টকাটে করতেছি আমাদের সামনে পেছনে নিয়ে চিন্তা করার দরকার নাই, 20 সেন্টিমিটার সামনে 20 সেন্টিমিটার পেছনে কোনো সমস্যা নাই। আরেকজন প্রশ্ন বলছে যে এম এর প্লাস মাইনাসের ব্যাপারটা আরেকবার বলেন প্লিজ। তোমাকে যদি প্রশ্নে বিম্ব বাস্তব বলে দেয় তাহলে তুমি সূত্রে প্লাস বসাবা, আর যদি প্রশ্নে তোমাকে বিম্ব অবাস্তব বলে দেয় তাহলে মাইনাস বসাবা, আর যদি দেখো প্রশ্নে বাস্তব অবাস্তব কিছুই সেভাবে বলা নাই সেক্ষেত্রে তুমি প্লাস বসাই ম্যাথটা করবা। আচ্ছা এখন আসো সরল অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধনের রাশিমালা। তো এখান থেকে আমাদের কি লাগবে, ফার্স্টেই তোমাকে রাশিমালাটা মুখস্থ রাখতে হবে যে m ইকুয়াল টু 1 প্লাস ডি মাইনাস এ ডিভাইডেড বাই এফ, m ইকুয়াল টু 1 প্লাস ডি মাইনাস এ ডিভাইডেড বাই এফ। এই রাশিমালাটা তোমাকে মুখস্থ রাখতে হবে প্রথমত, কারণ পরীক্ষায় তোমাকে সরাসরি প্রশ্ন দিবে যে সরল অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধনের রাশিমালা নিচের কোনটি, তোমাকে বলতে হবে 1 প্লাস ডি মাইনাস এ ডিভাইডেড বাই এফ। এখন দেখো এখানে m মানে তো আমরা বিবর্ধন জানি, এফ মানে কি ফোকাস দূরত্ব, এ মানে কি চোখ থেকে লেন্সের দূরত্ব, আর ডি মানে কি, ডি মানে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব, স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব, স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব। আচ্ছা এই যে ডি বললাম স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব, এটার মান কত, স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব ডি, এইটার মান স্বাভাবিক একটা চোখের জন্য কত, তোমরা পড়ে আসছো এই জিনিসটা যে ডি এর মান স্বাভাবিক একটা চোখের জন্য কত সেন্টিমিটার, স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব 25 সেন্টিমিটার, হ্যাঁ ঠিক আছে স্বাভাবিক একটা চোখের জন্য, তাই না, স্বাভাবিক চোখের জন্য 25 সেন্টিমিটার, কিন্তু সবার চোখ কি স্বাভাবিক না, সবার চোখ কিন্তু স্বাভাবিক না, কিছু অস্বাভাবিক চোখও আছে যাদের চোখ অ্যাবনর্মাল, সেরকম একটা জলজন্ত উদাহরণ তোমরা এখন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই যে আমার চোখ স্বাভাবিক না, তোমার চোখে চশমা আছে, আমার চোখ অস্বাভাবিক অ্যাবনর্মাল চোখ, ত্রুটি আছে আমার চোখে। তাহলে চোখের ত্রুটি কি, চোখের ত্রুটি তাহলে আমাদের জানতে হবে যে চোখের ত্রুটি কয় প্রকার, এই যে আমি বলছিলাম পুরাতন সিলেবাসের কিছু প্রশ্ন ছিল না চোখের ত্রুটি নিয়ে, এই যে দেখো এখান থেকে দেখো, এটা তোমাদের কম্পানিয়ন বুকেও কিন্তু এখন যে অংশটা দেখতে পাচ্ছ এটা তোমাদের কম্পানিয়ন বুকেও দেওয়া আছে, চোখের ত্রুটি কি জিনিস।
চোখের ত্রুটি কয় প্রকার বা চোখের ত্রুটি কি কি আছে দেখো, এটা তোমাদের কম্পানিয়ন বুকে পুরাতন সিলেবাস থেকেও দেওয়া আছে, আমি এখানে স্লাইডও দেখাচ্ছি। চারটা মেইনলি, একটা হচ্ছে মায়োপিয়া, একটা হাইপারমেট্রোপিয়া, একটা প্রেসবায়োপিয়া আর একটা অ্যাস্টিগম্যাটিজম। চারটা জিনিস, মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, প্রেসবায়োপিয়া আর অ্যাস্টিগম্যাটিজম, চারটা। মায়ো মানে কি? ক্ষীণ দৃষ্টি। হাইপারমেট্রোপিয়া মানে কি? দীর্ঘ দৃষ্টি। প্রেসবায়োপিয়া মানে কি? চালসে। প্রেসবায়োপিয়া জিনিসটা কি? প্রেসবায়োপিয়া জিনিসটা হচ্ছে বয়সের সাথে সাথে, এটা অ্যাকচুয়ালি চোখের কোনো ত্রুটি না, বয়সের সাথে সাথে চোখের লেন্সের এলাস্টিসিটি কমে যায়, এই কারণে সবকিছু একটু ঘোলা দেখা যায়, সেটাকে বলা হয় প্রেসবায়োপিয়া। আর অ্যাস্টিগম্যাটিজম মানে বিষম দৃষ্টি, এখানে বস্তু থেকে যখন আলোক রশ্মিগুলো আসে সেটা কোন একটা নির্দিষ্ট বিন্দুতে আমাদের চোখের সামনে মিলিত হয় না, এই ত্রুটিটাকে বলা হয় অ্যাস্টিগম্যাটিজম। আচ্ছা, এখান থেকে কি লাগবে আমাদের? ত্রুটি নামগুলো পড়বা অবশ্যই, ইংলিশ টার্ম এবং বাংলা টার্ম দুইটাই পড়তে হবে, আর সাথে কোন ত্রুটিতে কোন লেন্স ব্যবহার করা হয় সেটা একটু লাগবে। আচ্ছা, তো আমি বললাম যে স্বাভাবিক চোখের জন্য ডি এর মান 25, কিন্তু সবার চোখ স্বাভাবিক নাই, যে চোখের ত্রুটিও তুমি দেখতে পাচ্ছ, মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, এদের ক্ষেত্রে ডি এর মান কত দেখো তো। এই যে এই জিনিসটা, ডি ইকুয়াল টু স্পর্শদর্শনের নিকটতম দূরত্ব, স্বাভাবিক একটা চোখের জন্য 25, ক্ষীণ দৃষ্টি বা মায়োপিয়া যাদের আছে, এই যে আমার চোখে চশমা আছে, আমার মায়োপিয়া আছে, তাদের ক্ষেত্রে ডি এর মান 25 সেন্টিমিটারের কম। তুমি জানো, এভাবে মনে রাখতে পারো চাইলে, যে ক্ষীণ মানে যেহেতু কম, তাই এদের ক্ষেত্রে ডি এর মানও 25-এর কম। আবার হাইপারমেট্রোপিয়া বা দীর্ঘ দৃষ্টি যাদের আছে, তাদের ক্ষেত্রে ডি এর মান 25-এর বেশি। দীর্ঘ মানে তো বেশি, তাই ডি এর মান 25-এর বেশি। আচ্ছা আচ্ছা, আব্দুল কুদ্দুস ভাইয়া বলছে যে আবার একটু বলেন। আমি বলছি যে চোখের ত্রুটি তো চারটা আছে, একটা মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, একটা বিষম দৃষ্টি অ্যাস্টিগম্যাটিজম আর একটা প্রেসবায়োপিয়া। তার মধ্যে আমরা মায়োপিয়া আর হাইপারমেট্রোপিয়া নিয়ে কথাবার্তা বলতেছি, যে স্বাভাবিক চোখের জন্য স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বের মান 25, কিন্তু যাদের মায়োপিয়া আছে মানে ক্ষীণ দৃষ্টি, তাদের ক্ষেত্রে ডি এর মান 25-এর কম। আর যাদের হাইপারমেট্রোপিয়া আছে দীর্ঘ দৃষ্টি, তাদের ক্ষেত্রে ডি এর মান 25-এর বেশি। তোমাকে পরীক্ষার জন্য তিনটা জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে স্বাভাবিক চোখের জন্য ডি এর মান কত, একটা মনে রাখতে হবে যে মায়োপিয়া বা ক্ষীণ দৃষ্টি, এদের ক্ষেত্রে ডি এর মান 25-এর কম, আর হাইপারমেট্রোপিয়া বা দীর্ঘ দৃষ্টি, এদের ক্ষেত্রে ডি এর মান 25-এর বেশি। আচ্ছা, এখন আসি একটা খুব গুরুত্বপূর্ণ একটা 3/4, হ্যাঁ, যারা অনেকে তুলতে পারে নাই বা একটু লেট হয়ে গেছে, তারা ক্লাসটা তো লাইভ রেকর্ডেড থাকবেই, সেখান থেকে আবার চাইলে দেখে নিতে পারবো, ঠিক আছে। 0.75 আনসার হবে মিটারে। হ্যাঁ, এখন এই ম্যাটটা দেখো, এই যে 13 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট উত্তল লেন্স থেকে কত দূরে বস্তু স্থাপন করলে বাস্তব বিম্বের আকার বস্তুর আকারের 3 গুণ হবে। এই ম্যাথে দেখো, যখন ম্যাথটা করছে, দেখো তো ফোকাস দূরত্বের মান কত ধরছে, 15, আর ম্যাথে প্রশ্নে কত দেওয়া আছে, 13। তাহলে তোমাকে যেটা করতে হবে, প্রশ্নে কারেকশন করে নাও। এই ম্যাথের প্রশ্নে ফোকাস দূরত্বের মান হবে 15 সেন্টিমিটার, ফোকাস দূরত্বের মান হবে 15 সেন্টিমিটার, ঠিক আছে, 15 সেন্টিমিটার। আচ্ছা, এই ম্যাথে আনসার হবে 15 সেন্টিমিটার, মানে কোশ্চেনে ফোকাস দূরত্বের মানটা অ্যাকচুয়ালি হবে 15 সেন্টিমিটার। এখন তুমি ম্যাথের সূত্র দেখো, এফ এর মান বলছে 15, বিবর্ধন এম এর মান বলছে 3, ইউ এর মানটা বের করতে বলছে, বিম্ব বলে দিছে বাস্তব, বাস্তব মানে কি প্লাস না, তাহলে তুমি বসাও ইউ ইকুয়াল টু এফ, এফ এর মান বসাও 15 ইন্টু এম, বিম্ব বাস্তব বলে দিছে, সূত্র হবে প্লাস, ডিভাইডেড বাই এম 3, তাহলে 15 ইন্টু 4 60, 60 কে 3 দিয়ে ভাগ দিলে আনসার আসে 20। দেখো 20 উত্তর, হ্যাঁ 20 উত্তর। আচ্ছা ঠিক আছে, 20, হ্যাঁ সবাই 20 করে ফেলছি, তাহলে আশা করি সবাই পারবো। দেখো ইজি ম্যাথ। আচ্ছা, আমাদের এখনকার টপিক সরল অনুবীক্ষণ যন্ত্র, সিম্পল ম্যাগনিফাইং গ্লাস, সরল অনুবীক্ষণ যন্ত্র। আচ্ছা, সরল অনুবীক্ষণ যন্ত্র, তো এই সরল অনুবীক্ষণ যন্ত্র থেকে আমাদের কিছু জিনিস জানতে হবে, কিছু ছোট ছোট জিনিস, যেগুলো থেকে অ্যাডমিশন টেস্টে কিন্তু বেশ কয়েকবার প্রশ্ন আসছে এই সরল অনুবীক্ষণ যন্ত্র থেকে। তাবাসসুম তন্নি বইয়ের আনসার সেন্টিমিটারে দেওয়ার কেন, বইয়ের আনসার ওইটা আগেরটা যেটা 0.75, ওটা কিন্তু মিটারই হবে, ঠিক আছে, ওইটা মিটারই হবে, কিন্তু এটার আনসার সেন্টিমিটারে। প্রথমটার আনসার মিটারে হবে, প্রথমটা যেটা 0.75 ছিল সেটার আনসার মিটারেই হবে, আর এখন যে ম্যাথটা করলাম এটা সেন্টিমিটারই হবে, কারণ এখানে কোনো ক্ষমতা বা কিছু বলে দেয়নি।
তনিমা হক, না ইউ এর মান সব জায়গায় মিটারে হবে না। যদি তোমাকে ক্ষমতা দেয়া থাকে, ক্ষমতা পি দেয়া থাকে, সেই ক্ষেত্রে আনসার মিটারে হবে। যদি তোমাকে ক্ষমতা না দেয়া থাকে, শুধু এফ দেয়া থাকে, তাহলে সেন্টিমিটারে করলেও হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সরল অনুবীক্ষণ যন্ত্র, এখন আমরা আসি সরল অনুবীক্ষণ যন্ত্র থেকে কি লাগবে আমাদের। এই জিনিসটা বের করো, সরল অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধনের রাশিমালা। সরল অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধনের রাশিমালা। সরল অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধনের রাশিমালা। এম এর প্লাস মাইনাসের ব্যাপারটা ভাইয়া বই 20 সেন্টিমিটার সামনে কেন লেখা, শুনো তোমার সামনে পিছনে এটা নিয়ে কনফিউজ হওয়ার দরকার নাই। অদিতি রয়, অদিতি দে, সামনে পেছনে নিয়ে তোমার চিন্তা করতে হবে না, ঠিক আছে। এইটা ম্যাথ করে বের করতে হবে। আমরা যদি শর্টকাটে করতেছি, আমাদের সামনে পেছনে নিয়ে চিন্তা করার দরকার নাই। 20 সেন্টিমিটার সামনে 20 সেন্টিমিটার পেছনে কোনো সমস্যা নাই। আরেকজন প্রশ্ন বলছে যে এম এর প্লাস মাইনাসের ব্যাপারটা আরেকবার বলেন প্লিজ। তোমাকে যদি প্রশ্নে বিম্ব বাস্তব বলে দেয়, তাহলে তুমি সূত্রে প্লাস বসাবা। আর যদি প্রশ্নে তোমাকে বিম্ব অবাস্তব বলে দেয়, তাহলে মাইনাস বসাবা। আর যদি দেখো প্রশ্নে বাস্তব অবাস্তব কিছুই সেভাবে বলা নাই, সেক্ষেত্রে তুমি প্লাস বসাই ম্যাথটা করবা। আচ্ছা, এখন আসো সরল অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধনের রাশিমালা। তো এখান থেকে আমাদের কি লাগবে, ফার্স্টেই তোমাকে রাশিমালাটা মুখস্থ রাখতে হবে যে m ইকুয়াল টু 1 প্লাস ডি মাইনাস এ ডিভাইডেড বাই এফ। m ইকুয়াল টু 1 প্লাস ডি মাইনাস এ ডিভাইডেড বাই এফ। এই রাশিমালাটা তোমাকে মুখস্থ রাখতে হবে প্রথমত, কারণ পরীক্ষায় তোমাকে সরাসরি প্রশ্ন দিবে যে সরল অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধনের রাশিমালা নিচের কোনটি, তোমাকে বলতে হবে 1 প্লাস ডি মাইনাস এ ডিভাইডেড বাই এফ। এখন দেখো এখানে m মানে তো আমরা বিবর্ধন জানি, এফ মানে কি ফোকাস দূরত্ব, এ মানে কি চোখ থেকে লেন্সের দূরত্ব, আর ডি মানে কি, ডি মানে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব। স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব, স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব। আচ্ছা, এই যে ডি বললাম স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব, এটার মান কত? স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব ডি, এইটার মান স্বাভাবিক একটা চোখের জন্য কত? তোমরা পড়ে আসছো এই জিনিসটা যে ডি এর মান স্বাভাবিক একটা চোখের জন্য কত সেন্টিমিটার? স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব 25 সেন্টিমিটার। হ্যাঁ ঠিক আছে, স্বাভাবিক একটা চোখের জন্য, তাই না? স্বাভাবিক চোখের জন্য 25 সেন্টিমিটার। কিন্তু সবার চোখ কি স্বাভাবিক? না, সবার চোখ কিন্তু স্বাভাবিক না। কিছু অস্বাভাবিক চোখও আছে যাদের চোখ অ্যাবনর্মাল। সেরকম একটা জলজন্ত উদাহরণ তোমরা এখন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই যে আমার চোখ স্বাভাবিক না, তোমার চোখে চশমা আছে, আমার চোখ অস্বাভাবিক, অ্যাবনর্মাল চোখ, ত্রুটি আছে আমার চোখে। তাহলে চোখের ত্রুটি কি? চোখের ত্রুটি তাহলে আমাদের জানতে হবে যে চোখের ত্রুটি কয় প্রকার। এই যে আমি বলছিলাম পুরাতন সিলেবাসের কিছু প্রশ্ন ছিল না চোখের ত্রুটি নিয়ে, এই যে দেখো এখান থেকে দেখো, এটা তোমাদের কম্পানিয়ন বুকেও কিন্তু এখন যে অংশটা দেখতে পাচ্ছ এটা তোমাদের কম্পানিয়ন বুকেও দেওয়া আছে। চোখের ত্রুটি কি জিনিস, চোখের ত্রুটি কয় প্রকার বা চোখের ত্রুটি কি কি আছে, দেখো এটা তোমাদের কম্পানিয়ন বুকে পুরাতন সিলেবাস থেকেও দেওয়া আছে। আমি এখানে স্লাইডও দেখাচ্ছি, চারটা মেইনলি। একটা হচ্ছে মায়োপিয়া, একটা হাইপারমেট্রোপিয়া, একটা প্রেসবায়োপিয়া, আর একটা অ্যাস্টিগম্যাটিজম। চারটা জিনিস, মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, প্রেসবায়োপিয়া আর অ্যাস্টিগম্যাটিজম, চারটা। মায়ো মানে কি ক্ষীণ দৃষ্টি, হাইপারমেট্রোপিয়া মানে কি দীর্ঘ দৃষ্টি, প্রেসবায়োপিয়া মানে কি চালসে। প্রেসবায়োপিয়া জিনিসটা কি? প্রেসবায়োপিয়া জিনিসটা হচ্ছে বয়সের সাথে সাথে, এটা অ্যাকচুয়ালি চোখের কোনো ত্রুটি না, বয়সের সাথে সাথে চোখের লেন্সের এলাস্টিসিটি কমে যায়, এই কারণে সবকিছু একটু ঘোলা দেখা যায়, সেটাকে বলা হয় প্রেসবায়োপিয়া। আর অ্যাস্টিগম্যাটিজম মানে বিষম দৃষ্টি, এখানে বস্তু থেকে যখন আলোক রশ্মিগুলো আসে সেটা কোন একটা নির্দিষ্ট বিন্দুতে আমাদের চোখের সামনে মিলিত হয় না, এই ত্রুটিটাকে বলা হয় অ্যাস্টিগম্যাটিজম। আচ্ছা, এখান থেকে কি লাগবে আমাদের? ত্রুটির নামগুলো পড়বা অবশ্যই, ইংলিশ টার্ম এবং বাংলা টার্ম দুইটাই পড়তে হবে, আর সাথে কোন ত্রুটিতে কোন লেন্স ব্যবহার করা হয় সেটা একটু লাগবে। আচ্ছা, তো আমি বললাম যে স্বাভাবিক চোখের জন্য ডি এর মান 25, কিন্তু সবার চোখ স্বাভাবিক না। এই যে চোখের ত্রুটিও তুমি দেখতে পাচ্ছ, মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, এদের ক্ষেত্রে ডি এর মান কত দেখো তো।
এই যে এই জিনিসটা ডি ইকুয়াল টু স্পর্শদর্শনের নিকটতম দূরত্ব স্বাভাবিক একটা চোখের জন্য 25, ক্ষীণ দৃষ্টি বা মায়োপিয়া যাদের আছে, এই যে আমার চোখে চশমা আছে, আমার মায়োপিয়া আছে, তাদের ক্ষেত্রে ডি এর মান 25 সেন্টিমিটারের কম। তুমি জানো, এভাবে মনে রাখতে পারো চাইলে যে ক্ষীণ মানে যেহেতু কম, তাই এদের ক্ষেত্রে ডি এর মানও 25-এর কম। আবার হাইপারমেট্রোপিয়া বা দীর্ঘ দৃষ্টি যাদের আছে, তাদের ক্ষেত্রে ডি এর মান 25-এর বেশি। দীর্ঘ মানে তো বেশি, তাই ডি এর মান 25-এর বেশি। আচ্ছা আচ্ছা, আব্দুল কুদ্দুস ভাইয়া বলছে যে আবার একটু বলেন। আমি বলছি যে চোখের ত্রুটি তো 4টা আছে, একটা মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, একটা বিষম দৃষ্টি অ্যাস্টিগম্যাটিজম, আর একটা প্রেসবায়োপিয়া। তার মধ্যে আমরা মায়োপিয়া আর হাইপারমেট্রোপিয়া নিয়ে কথাবার্তা বলতেছি, যে স্বাভাবিক চোখের জন্য স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বের মান 25, কিন্তু যাদের মায়োপিয়া আছে মানে ক্ষীণ দৃষ্টি, তাদের ক্ষেত্রে ডি এর মান 25-এর কম। আর যাদের হাইপারমেট্রোপিয়া আছে দীর্ঘ দৃষ্টি, তাদের ক্ষেত্রে ডি এর মান 25-এর বেশি। তোমাকে পরীক্ষার জন্য 3টা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে স্বাভাবিক চোখের জন্য ডি এর মান কত, একটা মনে রাখতে হবে যে মায়োপিয়া বা ক্ষীণ দৃষ্টি, এদের ক্ষেত্রে ডি এর মান 25-এর কম। আর হাইপারমেট্রোপিয়া বা দীর্ঘ দৃষ্টি, এদের ক্ষেত্রে ডি এর মান 25-এর বেশি। আচ্ছা, ওকে, এখন আমরা একটু বইয়ে ব্যাক করি। দেখো এত কিছু আমরা জেনে আসলাম কি কি কারণে। d m equal to 1 plus d minus a divided by f, 1 plus d minus a divided by f। এই সমীকরণে দেখো, তুমি দেখো তো যে এই যে সমীকরণে 3টা বোল্ড লাইন আছে না, 3টা বোল্ড লাইন আমাদের লাগবে। তুমি চিন্তা করো m এর সাথে f এর সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক। তাহলে ফোকাস দূরত্ব f যত কম, বিবর্ধন m তত বেশি। ফোকাস দূরত্ব f যত কম হবে, বিবর্ধন m তত কি হবে, বেশি হবে। আচ্ছা, এটা ব্যস্তানুপাতিক তুমি সম্পর্ক থেকেই বলতে পারতেছো। তারপরে তুমি দেখো স্বাভাবিক চোখ অপেক্ষা ক্ষীণ দৃষ্টি সম্পন্ন চোখে প্রতিবিম্ব কেমন হবে, ছোট, আর দূরদৃষ্টি সম্পন্ন চোখে প্রতিবিম্ব হবে বড়। তুমি জানো ক্ষীণ মানে কি, ক্ষীণ মানে কম, ছোট, তাহলে এখানে প্রতিবিম্ব হবে ছোট। আবার দূর বা দীর্ঘ, দীর্ঘ মানে কি বড়, তাহলে এখানে প্রতিবিম্ব কেমন হবে, বড় হবে। আচ্ছা, 2 নাম্বার পয়েন্টটা তুমি এমনি মনে রাখতে পারতেছো যে ক্ষীণ মানে কম, এখানে বিম্বও ছোট হবে, দীর্ঘ মানে বেশি, এখানে বিম্ব বড় হবে। 3 নাম্বার পয়েন্ট, পর্যবেক্ষকের চোখ থেকে লেন্সের দূরত্ব যত কম, বিবর্ধন তত বেশি। চোখ থেকে লেন্সের দূরত্ব যত কম, বিম্ব তত বড়, বিবর্ধন তত বেশি। এটা স্বাভাবিক কমন সেন্স দিয়ে মনে রাখতে পারো। দেখো তুমি চোখ থেকে লেন্সটা চোখের যত কাছে নিয়ে আসবা, বস্তু তত কি দেখাবে, বড় দেখাবে। লেন্স তুমি আস্তে আস্তে চোখ থেকে দূরে সরাই নিয়ে যাও, বস্তু তত কি দেখাবে, ছোট দেখাবে। এটাই 3 নাম্বার পয়েন্টে বলছে, চোখ থেকে লেন্সের দূরত্ব যত কম হবে, যত চোখের কাছে থাকবে লেন্স, বস্তু তত বেশি বড় দেখাবে। আচ্ছা, তাহলে দেখো আমাদের এই 3টা বোল্ড লাইন পড়া শেষ। এই 3টা বোল্ড লাইন থেকে কিন্তু মাঝে মাঝে সত্য মিথ্যা প্রশ্ন দেয়, সেগুলো খেয়াল রাখতে হবে। এটা আমরা পড়লাম সরল অনুবীক্ষণ যন্ত্রের জন্য। এইবার আমরা একটু চলে যাই আমাদের পরবর্তী জিনিস, জটিল অনুবীক্ষণ যন্ত্র। দেখো জটিল অনুবীক্ষণ যন্ত্র, দেখো এখানে কি আছে, বিবর্ধনের রাশিমালাটা একটু মুখস্থ রাখো। জটিল অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধনের রাশিমালাটা একটু মুখস্থ রাখো। জটিল অনুবীক্ষণ যন্ত্রে বিবর্ধনের রাশিমালাটা একটু মুখস্থ রাখো। m equal to minus v by u into 1 plus d divided by fe, m equal to minus v by u into 1 plus d divided by fe। আচ্ছা, দেখো এই সমীকরণটা মুখস্থ রাখবা। তাহলে এখানে যে 4টা পয়েন্ট আছে, এই 4টা পয়েন্টও মুখস্থ করা লাগবে না, 4টা পয়েন্ট এমনি পারবা। ঠিক আছে, 4টা পয়েন্ট কিভাবে পারা যাবে, দেখো m এর সাথে u এর সম্পর্ক কি, দেখো তো m এর সাথে u এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। তার মানে u যত ছোট m তত বড়, এটাই লিখছে 1 ক নম্বরে। দেখো u যত ছোট হবে, প্রতিবিম্ব আকারে তত বড় দেখাবে। আচ্ছা, তারপরে m এর সাথে v এর সম্পর্ক সমানুপাতিক। তার মানে v যত বড় m তত ছোট। এই দেখো v 2 নাম্বার পয়েন্ট এটাই বলছে, v যত বড় হবে প্রতিবিম্ব তত বড় হবে, মানে v এর সাথে m এর সম্পর্ক সমানুপাতিক, তাহলে v যত বড় m ও তত বড়। তারপরে m এর সাথে দেখো তো d এর সম্পর্ক কি, সমানুপাতিক। তার মানে যার d এর মান বেশি
মানে এই যে দেখো ন্যূনতম দূরত্ব ডি যার যত বেশি তার ক্ষেত্রে প্রতিবিম্ব তত বড়। আবার এম এর সাথে এফ এর সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। তার মানে ক্লাস কি পজ হয়ে গেছে অঙ্কিতা? না, ক্লাস পজ হয়ে যায় নাই, তুমি একটু লাইভ থেকে বের হয়ে জয়েন করো, ঠিক হয়ে যাবে। এম এর সাথে দেখো এফ এর সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। তার মানে এফ যত ছোট এম তত বড়। তাহলে দেখো চারটা পয়েন্ট কিন্তু ক্লিয়ার। তুমি জাস্ট সমীকরণটা মুখস্থ রাখো যে m = -v/u * 1 + d / fe। কোনটার সাথে কার সম্পর্ক সমানুপাতিক, কোনটার সাথে কার সম্পর্ক ব্যস্তানুপাতিক দেখলেই তুমি ক খ গ ঘ চারটাই পেরে যাবে। আচ্ছা, এবার আমরা আসি দূরবীক্ষণ যন্ত্রে। দূরবীক্ষণ যন্ত্র থেকে কি লাগবে? এই যে তিনটা দূরবীক্ষণ যন্ত্রের নাম, এটা একটু সবাই বের করো। দূরবীক্ষণ যন্ত্র 418 নম্বর পৃষ্ঠা, চারটা দূরবীক্ষণ যন্ত্রের প্রতিসরণ আর প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্রের নামগুলো আমাদের লাগবে। দেখো প্রতিসরণ প্রতিফলক তিনটা করে নাম দেওয়া আছে, আমরা দুইটা পড়বো না, আমরা যে কোনো একটা পড়বো। আমরা প্রতিসরণটা পড়বো শুধুমাত্র, আমরা শুধুমাত্র প্রতিসরণ দূরবীক্ষণ যন্ত্রটা পড়বো। পলি রয়, আমার কম্পোনেন্ট বুকে এই অধ্যায়টাই দেয়া নাই। আচ্ছা, তুমি যেটা করবা, তুমি হচ্ছে যে তোমার যে ব্রাঞ্চ অফিস আছে মেডিকোর, সেখানে একটু কল দিবা, তারা তোমার বইটা চেঞ্জ করে দিবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে প্রতিসরণ আর প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্রের মধ্যে আমরা শুধু প্রতিসরণটা পড়বো। একটু লিখে নাও, প্রতিসরণ দূরবীক্ষণ যন্ত্রের জন্য এই ছন্দটা একটু লিখে নাও যে স্যার গ্যালিলিও ভুয়া জ্যোতিষী। দেখো, স্যার গ্যালিলিও ভুয়া জ্যোতিষী, স্যার গ্যালিলিও ভুয়া জ্যোতিষী। স্যার দিয়ে কি হবে? স দিয়ে হবে প্রতিসরণ, গ্যালিলিও দিয়ে গ্যালিলিও, ভুয়ার ভু দিয়ে ভু, আর জ্যোতিষের জ্যোতিষ দিয়ে জ্যোতিষ দূরবীক্ষণ যন্ত্র। স্যার গ্যালিলিও ভুয়া জ্যোতিষী। স্যার দিয়ে মনে রাখবা, স দিয়ে মনে রাখবা প্রতিসরণ, গ্যালিলিও দিয়ে গ্যালিলিও, ভুয়ার ভু দিয়ে ভু, আর জ্যোতিষের জ্যোতিষ দিয়ে জ্যোতিষ দূরবীক্ষণ যন্ত্র। এগুলো সব প্রতিসরণ দূরবীক্ষণ যন্ত্র। তাহলে প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র আলাদা করে পড়ার দরকার নাই, এর বাইরে যা থাকবে সবই হবে প্রতিফলক। আচ্ছা, এখন আসি অনুবীক্ষণ আর দূরবীক্ষণ যন্ত্রের বৈশিষ্ট্য। অনুবীক্ষণ আর দূরবীক্ষণ যন্ত্রের বৈশিষ্ট্য। দেখো, অনুবীক্ষণ আর দূরবীক্ষণের বৈশিষ্ট্যগুলো একটা আরেকটা ঠিক অপোজিট, আমাদের দুইটাই পড়া লাগবে না, আমরা যে কোনো একটা পড়বো। আমরা কোনটা পড়বো? আমরা পড়বো অনুবীক্ষণটা। অনুবীক্ষণ যন্ত্রের বৈশিষ্ট্যগুলো আমরা পড়বো। প্রথম বৈশিষ্ট্য, নিকটবর্তী অতি ক্ষুদ্র বস্তু পর্যবেক্ষণের কাজে ব্যবহৃত হয়। ক্ষুদ্র বস্তু, তুমি এটা বেসিক দিয়ে মানে নরমালি কমন সেন্স দিয়ে মনে রাখা যায়। দেখো যে অনুবীক্ষণ, এটা দিয়ে কি আমি আকাশের চাঁদ তারা দেখতে পারবো? পারবো না। তাহলে কাছের কোনো ছোট বস্তু দেখতে আমরা অনুবীক্ষণ যন্ত্রটা ব্যবহার করে ফেলি। আচ্ছা, গেল একটা। আর বাকি যে চারটা, অভিলক্ষ্য ছোট হয়, বিবর্ধিত হয়, অধিক দূরত্বে গঠিত হয়, লক্ষ্য বস্তুর সাপেক্ষে উল্টা হয়, এইগুলা মনে রাখার জন্য আমরা যেটা করব, একটা ছন্দ লিখে নাও, একটা ছোট লাইন। অণুতে নেত্র বড় এবং উল্টা। অণুতে নেত্র বড় এবং উল্টা। অণুতে নেত্র বড় এবং উল্টা। অণুতে নেত্র বড় এবং উল্টা, এটা একটু লিখে নাও। অণুতে নেত্র বড় এবং উল্টা। আচ্ছা, এখন আসো, ভুয়া দিয়েছিল নভ বা ভূ দূরবীক্ষণ যন্ত্র, ভুয়া দিয়েছিল ভূ দূরবীক্ষণ যন্ত্র, আর জ্যোতিষ দিয়েছিল নভ বা জ্যোতিষ দূরবীক্ষণ যন্ত্র। আচ্ছা, এখন দেখো, সাদাত হোসেন মিরাজ, নিমোনিক গুলা কি কম্পোনেন্ট বুকে আছে? না, নিমোনিক গুলো কম্পোনেন্ট বুকে নাই। নিমোনিক গুলো তো আলাদা করে আমি এখানে স্লাইডে দিয়েই দিচ্ছি, স্লাইড তো আপলোড করাই থাকবে, সো সেখান থেকে তুমি নিয়ে নিতে পারবা। আচ্ছা, এখন অণুতে নেত্র বড় এবং উল্টা বলছি। ফার্স্টে অণুতে নেত্র বড় বলছি। দেখো 2 নম্বর পয়েন্টটা, অভিনেত্রের সাপেক্ষে অভিলক্ষ্য লেন্সের উন্মেষ আর ফোকাস দূরত্ব ছোট হয়। এখান থেকে প্রশ্ন করবে যে কার উন্মেষ বড়, অভিনেত্রের না অভিলক্ষের? আবার প্লিজ ভেঙে বলেন দিতেন যদি। আমি ওটা বলে দিচ্ছি, ট্রিক্সটা তো জাস্ট লিখলা, এখন আমি বলতেছি এটার মানে কি। দেখো 2 নাম্বার পয়েন্টটা,
অভিনেত্রের ফোকাস দূরত্ব বড় নাকি অভিলক্ষের বড় বলো তো 2 নাম্বার পয়েন্টে। লাইনটা কিন্তু একটু ট্রিকি, এরকম সেম একটা লাইন দূরবীক্ষণ যন্ত্র আছে। সো আমরা এটা মুখস্থ না করে আমরা কি মনে রাখছি, আমরা মনে রাখছি অণুতে নেত্র বড়। অণুতে কে বড়? নেত্র বড়। অণুতে নেত্র বড়। তার মানে বুঝতে পারতেছো যে অণু দিয়ে অণুবীক্ষণ যন্ত্র, নেত্র দিয়ে অভিনেত্র, অণুবীক্ষণ যন্ত্রে অভিনেত্রটা বড়। এটাই হলো আমাদের লাইন। আমরা একটা লাইনই মনে রাখবো যে অণুতে নেত্র বড় মানে অণুবীক্ষণ যন্ত্রে অভিনেত্রটা বড়। তার মানে এখানে অভিলক্ষটা কি হবে? ছোট হবে। তাহলে দূরবীক্ষণ যন্ত্রের জন্য তার উল্টা হবে। তাহলে দূরবীক্ষণ যন্ত্রে অনুবীক্ষণে অভিনেত্র বড় ছিল, তাহলে দূরবীক্ষণ যন্ত্রে কে বড় হবে? অভিলক্ষ বড় হবে। ওখানে অভিনেত্রটা ছোট হবে। তাহলে এক লাইন থেকে 4 লাইন হয়। তো আমরা এই 4 লাইন আলাদা করে মুখস্থ না করে আমরা জাস্ট এই লাইনটাই মনে রাখবো যে অণুতে নেত্র বড় মানে অনুবীক্ষণ যন্ত্রে অভিনেত্রটা বড়। আচ্ছা, প্রতিসরণ দূরবীক্ষণ যন্ত্রের গঠনগুলো কি পড়া লাগবে মুসলিমা? যন্ত্রের গঠনের ক্ষেত্রে আমি সেটা হচ্ছে যে তোমাদের বীক্ষণ যন্ত্রাবলীর একটা ছক দেয়া আছে কম্পোনেন্ট বুকে, যন্ত্রাবলী থেকে শুধুমাত্র ওইটুকুই পড়া লাগবে, আর কিছু লাগবে না। ঠিক আছে, যন্ত্রাবলী থেকে কম্পোনেন্ট বুকে যে একটা যন্ত্রাবলীর একটা ছক করা আছে অনুবীক্ষণ, দূরবীক্ষণ, প্রতিসরণ, প্রতিফলক, দূরবীক্ষণ যন্ত্রে শুধু ওইটুকু লাগবে। আচ্ছা, তাহলে অণুতে নেত্র বড়, আমাদের 2 নাম্বার লাইনে কনফিউশন দূর হয়ে গেল। অণুতে নেত্র বড় আর বড় দিয়ে মনে রাখা যায়, দেখো 3 আর 4 নাম্বার পয়েন্টটা বড়। দেখো অভিলক্ষ অভিনেত্র উভয় দ্বারা প্রতিবিম্ব কম বেশি বিবর্ধিত হয়। বিবর্ধন মানে কি? বড়, বিবর্ধিত হয়। 4 নাম্বার অভিলক্ষ লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব তার ফোকাস দূরত্ব অপেক্ষা অধিক দূরত্বে গঠিত হয়। অধিক দূরত্বে, তার মানে দূরত্বটা কেমন? বড়। আচ্ছা, আরেকবার বলেন সাউদা ইসলাম। আচ্ছা, তুমি যে জিনিসটা দেখো, তুমি 2 নাম্বার পয়েন্ট একটু দেখো যে অভিনেত্রের সাপেক্ষে অভিলক্ষ লেন্সের উন্মেষ ফোকাস দূরত্ব ছোট। তাহলে হয় অভিনেত্র ছোট অথবা অভিলক্ষ ছোট, আর অভিনেত্র অভিলক্ষের মধ্যে যে কোনো একটা বড়। তুমি এখান থেকে দেখো দূরবীক্ষণ যন্ত্রেও সেম একটা লাইন আছে। তো এই লাইনগুলা কার অভিনেত্র বড়, কার অভিনেত্র ছোট, কার অভিলক্ষ বড়, কার অভিনেত্র ছোট, এইগুলা আলাদা করে মনে না রেখে তুমি এই লাইনটা মনে রাখো যে অণুতে নেত্র বড় মানে অনুবীক্ষণ যন্ত্রে অভিনেত্রটা বড়। তাহলে আলটিমেটলি অভিলক্ষটা কি হবে? ছোট হবে। আর দূরবীক্ষণ যন্ত্রের জন্য বলছি সব বৈশিষ্ট্য অপোজিট। তাহলে অনুবীক্ষণ যন্ত্রে যদি অভিনেত্র বড় পড়তেছো, তাহলে দূরবীক্ষণ যন্ত্র অভিনেত্র কি হবে? ছোট হবে। তাহলে দূরবীক্ষণ যন্ত্র অভিলক্ষ কি হবে? বড় হয়ে যাবে। এটাই আমি এই ছন্দ দ্বারা বুঝালাম। হ্যাঁ, ইশিকা জাহান অভিলক্ষ যন্ত্র অভিলক্ষটা ছোট, অভিনেত্রটা বড়। আর ছন্দে বলছিলাম অণুতে নেত্র বড় এবং কেমন? উল্টা। দেখো 5 নাম্বার পয়েন্ট, চূড়ান্ত প্রতিবিম্ব লক্ষ্যবস্তুর সাপেক্ষে কেমন হয়? উল্টা হয়। তাহলে আমাদের অনুবীক্ষণ যন্ত্র পড়া শেষ। দূরবীক্ষণ যন্ত্র আলাদা করে পড়বো না, আমরা অনুবীক্ষণের অপোজিট লাইন দিয়ে আমরা মনে রাখবো। আচ্ছা, এখন আসি প্রিজমের মধ্য দিয়ে। প্রিজম 6.16। প্রিজমের সংজ্ঞা নিয়ে তো এখন আলাদা করে কিছু বলার নাই। সুবিধা অসুবিধা পলি রয় একটু রিডিং দিয়ে পড়বা, সুবিধা অসুবিধার মধ্যে বোঝানোর কিছু নাই। ঠিক আছে। আচ্ছা, আর দেখো যে প্রিজমে আলোর প্রতিসরণ ও বিচ্ছুরণ। প্রিজমের সংজ্ঞা তো এখন আর লাগবে না। প্রিজম থেকে ফার্স্টে যেটা লাগবে যে বিচ্যুতি কোণ কি। বিচ্যুতি কোণ জিনিসটা কি? দেখো এটা বইয়ের থেকে আলাদা করে বের না করে আমি কম্পোনেন্ট বুকে দেখাই দিচ্ছি যে প্রিজমের আপতিত রশ্মিকে সামনের দিকে আর নির্গত রশ্মিকে পেছনের দিকে বর্ধিত করলে এদের অন্তর্ভুক্ত কোণকে বলা হয় বিচ্যুতি কোণ। একে ডেল্টা বা ডি দ্বারা প্রকাশ করা হয়। আপতিত রশ্মিকে সামনের আর নির্গত রশ্মিকে পেছনের দিকে বর্ধিত করলে এদের অন্তর্ভুক্ত কোণকে বলা হয় বিচ্যুতি কোণ। একে ডেল্টা বা ডি দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এখন আমরা একটু দেখি জিনিসটা ভিজুয়ালাইজ করি যে এই বিচ্যুতি কোণ মানে কি। এই যে একটা প্রিজম, এই প্রিজমের এইটা হলো এই যে পি কিউ হলো আপতিত রশ্মি আর আর এস হলো নির্গত রশ্মি। এদেরকে পেছনের দিকে বর্ধিত করলাম। এই যে পি কিউ কে আমি পেছনের দিকে এভাবে বর্ধিত করলাম, আর এস কে পেছনের দিকে একটু এভাবে বর্ধিত করলাম। এই যে তাদের মধ্যবর্তী একটা কোণ সৃষ্টি হলো, এই কোণটাকেই বলা হচ্ছে বিচ্যুতি কোণ। বিচ্যুতি কোণ ডেল্টা।
আলোকীয় যন্ত্রে বিশ্লেষণী ক্ষমতা পড়াবেন না, হৃদয়ে বিশ্লেষণী ক্ষমতা থেকে না, একটাই ম্যাথ আছে বইয়ে, ওই ম্যাথটা আসলে ক্যালকুলেটর ছাড়া করা যায় না, তুমি ম্যাথটা চাইলে একটু দেখে একটু মুখস্থ রাখতে পারো। আর বিশ্লেষণী ক্ষমতার ওই ম্যাথটা আমি যদি কেউ পরীক্ষায় যদি আসে তাহলে আমি এটা সলভ ক্লাসে সলভ করায় দিব, ঠিক আছে, চিন্তা করার দরকার নাই। আচ্ছা দেখো তাহলে এটা হলো বিচ্যুতি কোণ, এই সংজ্ঞাটা আমাদের একটু লাগবে। পরবর্তী যে সংজ্ঞাটা লাগবে সেটা হচ্ছে ন্যূনতম বিচ্যুতি কোণ। ন্যূনতম বিচ্যুতি কোণ দেলওয়ার হোসেন তানিম, ক্লাস নোট কই, ক্লাসটাই ক্লাস নোট, ঠিক আছে, আর যেগুলো লাগবে ক্লাস শেষে আপলোড করে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা বিচ্যুতি কোণ হইছে কেন, দেখো আপতিত আর নির্গত রশ্মিকে আমি পেছনের দিকে বর্ধিত করছি, যেখানে তারা মিলিত হয়েছে সেইখানে যে কোণটা সৃষ্টি হয়েছে সেটাই হলো বিচ্যুতি কোণ। এখন দেখো ন্যূনতম বিচ্যুতি কোণ মানে কি, প্রিজমে আপতিত রশ্মির আপতন কোণের একটা নির্দিষ্ট মানের জন্য বিচ্যুতি কোণের মান সর্বনিম্ন হয়। বিচ্যুতি কোণের এই সর্বনিম্ন মানকেই বলা হয় ন্যূনতম বিচ্যুতি কোণ। মানে এই দেখো সর্বনিম্ন মানটা, এটা একটা গ্রাফ দিয়ে বুঝাই, দেখো একটা গ্রাফ, এই যে এইটা হচ্ছে দেখো আপতন কোণ আয়, এই যে রেডটা, আর নিচের দিকে যেটা নামতেছে সেটা হচ্ছে বিচ্যুতি কোণ। দেখো আপতন কোণ এক্স অক্ষে যেটা আছে সেটা যতই ডান দিকে যাচ্ছে, মানে আপতন কোণটা যত বাড়তেছে বিচ্যুতি কোণের মান দেখো তো তত কি হচ্ছে, কমতেছে নিচের দিকে, তাই না, বিচ্যুতি কোণের মান তত বেশি নিচের দিকে কমে গেল। এখন কমতে কমতে দেখো আপতন কোণের একটা নির্দিষ্ট মানের জন্য বিচ্যুতি কোণের মান সর্বনিম্ন, এরপর থেকে আপতন কোণ বাড়াও, বিচ্যুতি কোণ না কমে উল্টা বাড়া শুরু করলো, তাহলে এই যে বিচ্যুতি কোণের সর্বনিম্ন যে মানটা এটাকে বলা হচ্ছে ন্যূনতম বিচ্যুতি কোণ। এরপরে বিচ্যুতি কোণের মান আপতন কোণের সাথে না কমে বাড়তে থাকে, ঠিক আছে। তাহলে আপতন কোণের একটা নির্দিষ্ট মানের জন্য যেই মানের জন্য বিচ্যুতি কোণের মান সর্বনিম্ন সবচেয়ে ছোট হয় সেটাকে বলা হচ্ছে ন্যূনতম বিচ্যুতি কোণ। আচ্ছা আচ্ছা এখন দেখো ন্যূনতম বিচ্যুতির কিছু শর্ত আছে। ন্যূনতম বিচ্যুতির শর্তগুলা, ন্যূনতম বিচ্যুতির যেটা লাগবে সেটা হচ্ছে ন্যূনতম বিচ্যুতি কোন কোন জিনিসের উপর নির্ভর করে, এটা বই থেকে না বের করে আমি তোমাদেরকে এখানে স্লাইডে দিয়ে দিয়েছি, যেটা আপলোড করে দেওয়া হবে, সমস্যা নাই। এই চারটা জিনিস একটু মনে রাখবা, প্রিজমের উপাদান, চারপাশস্থ মাধ্যম, কোণ আর আপতিত আলোকের বর্ণের উপর নির্ভর করে। এখন কোন বর্ণের জন্য বিচ্যুতি বেশি, কোন বর্ণের জন্য বিচ্যুতি কম, এটা একটা কমন কোয়েশ্চেন। তাহলে তুমি দেখো বইয়ে লেখা আছে বেগুনি বর্ণের জন্য বিচ্যুতি বেশি, লাল বর্ণের জন্য বিচ্যুতি কম। মনে রাখার জন্য তুমি এই ছন্দটা মনে রাখবা, বে বি বে, বে বি বে, হ্যাঁ বেবি বে, বেতে বেগুনি, বিতে বিচ্যুতি, বেতে বেশি, মানে বেগুনির বিচ্যুতি বেশি, বে বি বে, বেগুনির বিচ্যুতি বেশি আর লালের বিচ্যুতি সবচেয়ে কম। সবচেয়ে বেশি বিচ্যুতি বেগুনির, সবচেয়ে কম বিচ্যুতি লালের। তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু এটার অপোজিট, বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, লালের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। তুমি তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে মনে না রেখে তুমি যেটা করো সেটা হচ্ছে যে বিচ্যুতিটাই মনে রাখো, বেবি বে দিয়ে মনে রাখো বেগুনির বিচ্যুতি বেশি, লালের বিচ্যুতি সবচেয়ে কম, আর তরঙ্গ দৈর্ঘ্য তার অপোজিট হবে। আচ্ছা এখন আসলে আলোর বিচ্ছুরণ। আলোর বিচ্ছুরণ জিনিসটা কি, আলোর বিচ্ছুরণটা কি, তুমি একটা প্রিজমের মধ্য দিয়ে যদি তুমি এই যে দেখো বাম দিকে একটা সাদা আলো পাঠানো হয়েছে, সেটা প্রিজমের মধ্যে দিয়ে প্রতিসরিত হয়ে 7টা মূল বর্ণের আলোকে বিভক্ত হয়ে গেল, সেই জিনিসটাকে বলা হচ্ছে, এই ইনসিডেন্টটা কি বলা হচ্ছে আলোর বিচ্ছুরণ। 7টা মূল বর্ণের আলো, ওই যে রংধনু রং করছো না বেনি আসহ কলা, সেই 7টা মূল বর্ণের আলো যেটা প্রিজমের মধ্যে দিয়ে গেলে বিচ্যুতি হয়ে যায়। আচ্ছা এখন এই যে বিচ্যুতি থেকে দেখো বইয়ে অনেক কথাবার্তা লেখা আছে আলোর বিচ্ছুরণ থেকে, দেখো 6.18। তো এই বিচ্ছুরণ থেকে এত কথাবার্তা আমরা কি করব না পড়ে, আমরা এই যে তোমাদের কম্পেয়ার বুকে সুন্দর করে দেয়া আছে দেখো, তাহলে তুমি দেখো একটা সুন্দর করে কম্পানিয়ন বুকে একটা টপিক দেয়া আছে আলোর বিচ্ছুরণ ও বর্ণের বনাবনী। আলোর বিচ্ছুরণ ও বর্ণের বনাবনী, দেখো আলোর বিচ্ছুরণ ও বর্ণের বনাবনী একটা দেয়া আছে না খুব সুন্দর করে, এগুলা কিন্তু একটু মুখস্থ রাখতে হবে, এগুলা একটু মুখস্থ রাখতে হবে।
যে কোনটা মৌলিক বর্ণ, কোনটা প্রাথমিক বর্ণ, কোনটা মূল বর্ণ, কোনটা পরিপূরক বর্ণ, কোনটা মধ্যবর্ণ, এই জিনিসগুলো এই টপিক থেকে লাগবে, আর কিছু লাগবে না। আর আলোর প্রকৃতি যৌগিক কে আবিষ্কার করে? স্যার আইজাক নিউটন। সালটা একটু দেখে রাখতে পারো, 1666 সালে। এখন আসো বর্ণালী পাঠের প্রয়োজনীয়তা। বর্ণালী পাঠের প্রয়োজনীয়তা, এখানে দেখো চ্যাপ্টারের একদম লাস্ট টপিক বর্ণালী পাঠের প্রয়োজনীয়তা। বর্ণালী পাঠের প্রয়োজনীয়তা চ্যাপ্টারের একদম লাস্ট টপিক, একদম লাস্ট টপিক বর্ণালী পাঠের প্রয়োজনীয়তা। এটা একটু বের করো। আচ্ছা হ্যাঁ, ম্যাজেন্টা কি? ম্যাজেন্টা একটা কালারের নাম। এখন তোমাকে দেখাতে পারতেছি না অ্যাকচুয়ালি ম্যাজেন্টা কালারটা। তোমরা আগে টপিকটা একটু বের করো যে বর্ণালী পাঠের প্রয়োজনীয়তা। এখানে 6টা প্রয়োজনীয়তা আছে, মনে রাখার জন্য এই ছন্দটা একটু লিখে নাও। ল্যামডা মিউ অনেক মেধাবী, ল্যামডা মিউ অনেক মেধাবী, ল্যামডা মিউ অনেক মেধাবী। আচ্ছা যে ম্যাজেন্টাটা বললা, আমি এই ড্র বক্সেও দেখলাম এখানে ম্যাজেন্টা কালারটা নাই, সো তোমাকে আমি এখন দেখাতে পারতেছি না অ্যাকচুয়ালি ম্যাজেন্টা কালারটা। ঠিক আছে, ওকে, তাহলে দেখো ল্যামডা মিউ অনেক মেধাবী, ল্যামডা মিউ অনেক মেধাবী লিখে নাও। চ্যাপ্টারটা পড়তে পড়তে লাস্টে এসে সবার অবস্থা এই বাচ্চাটার মতো হয়, কারণ চ্যাপ্টারটা এখন অ্যাকচুয়ালি শেষ হয় নাই, বইয়ের পার্ট শেষ, আমাদের বাকি পার্ট পড়া বাকি আছে। তো আগে একটু ছন্দটা লিখে নাও। ল্যামডা মিউ অনেক মেধাবী, নিচে নাম্বারিং গুলো করছে 1 2 6 5 3 4। ল্যামডা মানে 1, মুনতাহা দিবা, চ্যাপ্টারের একদম শেষ টপিক বর্ণালী পাঠের প্রয়োজনীয়তা পেয়ে যাবা। আচ্ছা দেখো ল্যামডা, ল্যামডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। 1 নাম্বার পয়েন্ট দেখো, দেখো বর্ণালীর সাথে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করা যায়। মিউ, মিউ মানে প্রতিসরাঙ্ক। 2 নাম্বার পয়েন্ট দেখো, বর্ণালীর সাহায্যে প্রতিসরাঙ্ক নির্ণয় করা যায়। অনেক মানে 6, 6 নাম্বার সূর্য নক্ষত্র আবহ মণ্ডল, তাহলে অনেক দিয়ে হবে আবহ মণ্ডল। মেয়ের নিচে দিছি 5, দেখো 5 নাম্বার পয়েন্ট। 5 নাম্বার পয়েন্ট কি? মৌল শনাক্ত করা যায়, মতে মৌল। আচ্ছা আর ধাবি, ধা দিয়ে কি? ধাতু। দেখো 3 আর 4 নাম্বার পয়েন্টে ধাতুর বৈশিষ্ট্য নির্ণয় করা যায়। ধাতুর ধা দিয়ে হবে ধাতু। 3 আর 4-এ দেখো ধাতুর কথা বলা আছে। মাঝখানে অনেক স্কিপ হাইতাছে, আহমেদ ফয়সাল অনেক স্কিপ হাইতাছে, কোনো সমস্যা নাই ভাইয়া। যেগুলো স্কিপ হাইতাছে সেইগুলা তুমি যেটা করবা সেটা হচ্ছে যে একটু রিডিং দিতে হবে, ঠিক আছে, একটু রিডিং দিতে হবে, সেখানে ওরকম বোঝানোর কিছু নাই। তারপরেও যদি তোমার কোনো কোয়েরি থাকে নিজস্ব, তাহলে সেটা কমেন্ট বক্সে জানাবা, সলভ ক্লাসে সলভ করে দেওয়া হবে, ঠিক আছে। অথবা এখানেও তুমি লিখে রাখতে পারো, সলভ ক্লাসে সলভ দেওয়া হবে আলাদা করে যদি তোমার কিছু জানার থাকে। আর বাকিগুলো একটু রিডিং দেখতে হবে। যেমন কম্পাইলার বুক থেকে আমি কি করতে হবে বলে দিছি, ওই যে একটা বক্স দেয়া আছে সুন্দর করে, যে বিভিন্ন যন্ত্রাবলীর যে বৈশিষ্ট্য, যে ইয়েগুলা তোমার পার্টস গুলা, সেগুলো ওখান থেকে দেখে নিতে হবে। ওখান থেকে আলাদা করে পড়ানোর কিছু নাই, একটু মুখস্থ রাখতে হবে এগুলা। আচ্ছা অনেক দিয়ে কি বললেন? অনেক দিয়ে হচ্ছে 6 নাম্বার পয়েন্ট হয়, আবহ মণ্ডল আছে না, সেটাই হচ্ছে অনেক। আচ্ছা ওকে, তাহলে বর্ণালী পাঠের প্রয়োজনীয়তা শেষ। এখন আমরা আসি একটা জিনিস, সেটা হচ্ছে বাস্তব আর অবাস্তব বিম্বের পার্থক্য। বাস্তব আর অবাস্তব বিম্বের পার্থক্য, বাস্তব আর অবাস্তব বিম্বের পার্থক্য, এই জিনিসটা তোমাদের পুরাণ বইয়ে ছিল। হ্যাঁ, বাস্তব আর অবাস্তব বিম্বের পার্থক্য আমরা একটু দেখবো, এই জিনিসটা আমাদের লাগবে। তাহলে দেখো বাস্তব অবাস্তব বিম্ব, যে কোনো পার্থক্য আমরা কি করি? 2 সাইড পড়ি, পড়তাম আগে ইন্টারমিডিয়েটে থাকতে, আমরা 2 সাইড পুরো হুবহু মুখস্থ করতাম। আমরা এখন বড় হয়ে গেছি, আমরা আস্তে আস্তে শর্টকাটে চলে আসতেছি, আমরা আস্তে আস্তে পড়াশোনাকে ছোট করে আনতেছি। তো আমরা এখন আর কোনো কিছুই 2 সাইড পড়ি না, পার্থক্য থাকলে আমরা একটা সাইড পড়ি। তো আমরা এখানে আমরা বাস্তব বিম্বের বৈশিষ্ট্যগুলো পড়বো। বাস্তব বিম্বের বৈশিষ্ট্যগুলো মনে রাখার জন্য একটা ছন্দ লিখে নাও, একটা ছন্দ লিখে নাও, লিখো বাস্তব বিম্বের বৈশিষ্ট্যগুলো মনে রাখার জন্য। বাস্তব বিম্বের জন্য একটা ছন্দ লিখে নাও, লিখো ধনীদের চোখের পর্দা প্রকৃতই উল্টা, 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 ধনীদের চোখের পর্দা প্রকৃতই উল্টা। একজন লিখছে মজা লাগতেছে, ক্লাস শেষ। ক্লাস এখনো শেষ হয় নাই ছোট্ট বন্ধু, ক্লাস এখনো বাকি আছে, অপেক্ষা করো।
বেউ কি বলবেন ঢাবি দিয়ে কি বললো? ধাবি না, ধাবি দিয়ে, এই যে লাবিবা নিহা, ধাবি ধ দিয়ে মনে রাখবা ধাতু। 3 আর 4 নাম্বার পয়েন্টে দেখো দুইটার মধ্যেই ধাতুর কথা লেখা আছে, ধা দিয়ে মনে রাখবা ধাতু। আচ্ছা ঠিক আছে, দেখো ধনীদের চোখের পর্দা প্রকৃতই উল্টা। কেউ ধনী থাকলে মন খারাপ করো না, এটা একটা ছন্দের স্বার্থে আমরা পড়তেছি। দেখো ধনী দিয়ে বোঝাচ্ছি বাস্তব বিম্ব, বাস্তব বিম্বের আরেক নাম কি? ধনাত্মক বিম্ব। আচ্ছা, তারপর চোখের পর্দা 3 নাম্বার পয়েন্টটা দেখো, বাস্তব বিম্ব। এই পার্থক্য কিন্তু তোমাদের কম্পারেন্ট বুকেও আছে। বাস্তব বিম্ব দেখো চোখে দেখা যায়, পর্দায়ও ফেলা যায়। আচ্ছা, প্রকৃতই দেখো 2 নাম্বার পয়েন্ট, আলোক রশ্মিগুলার এখানে কি হয়? প্রকৃত মিলন হয়। তারপরে লাস্টে বলছি উল্টা, বাস্তব বিম্ব অলওয়েজ কেমন হয়? উল্টা বা অবশিষ্ট হয়। ঠিক আছে, তাহলে ধনীদের চোখের পর্দা প্রকৃতই উল্টা, তাহলে ধনী দিয়ে মনে রাখবা ধনাত্মক বিম্ব, চোখের পর্দা দিয়ে মনে রাখবা চোখে দেখা যায় এবং পর্দাও ফেলা যায়। প্রকৃতি দিয়ে মনে রাখবা এখানে আলোক রশ্মিগুলো প্রকৃতি মিলন হয়, আর উল্টা মানে তো উল্টা, এখানে বিম্বগুলো বাস্তব বিম্ব অলওয়েজ কেমন হবে? উল্টা। সৈয়দা সুলতানা, এটা কোথায় লিখবো, বইয়ে নাকি কম্পাইন্ড বুকে? তোমার যেখানে খুশি সেখানেই লিখতে পারো, তুমি বুঝতে পারলেই হলো। আচ্ছা, তাহলে ধনীদের চোখের পর্দা প্রকৃতই উল্টা আমরা মনে রাখলাম, তাহলে বাস্তব বিম্বের বৈশিষ্ট্যগুলো আমরা মনে রাখলাম। দেখো বাস্তব বিম্ব চোখে দেখা যায়, পর্দায় ফেলা যায়। অবাস্তব বিম্ব দেখো তো চোখে দেখা যায় কিন্তু পর্দায় কিন্তু ফেলা যায় না। আচ্ছা, আর 4 নাম্বার পয়েন্টটা আমরা ছন্দে পড়ি নাই। বাস্তব বিম্ব একটা স্পেশাল বিম্ব, সব জায়গায় হবে না, শুধুমাত্র কোথায় হবে? অবতল দর্পণ আর উত্তল লেন্সে। বাস্তব বিম্ব শুধুমাত্র অবতল দর্পণ আর উত্তল লেন্সে হবে, আর অবাস্তব বিম্ব যে কোনো দর্পণ লেন্সেই উৎপন্ন হয়, কিন্তু বাস্তব বিম্বটা স্পেশাল, আলাদা করে মনে রাখবা। এটা শুধুমাত্র 2টা জায়গা হবে, হবে কোথায়? অবতল দর্পণে হবে আর উত্তল লেন্সে হবে। আচ্ছা ঠিক আছে, বৈশিষ্ট্যগুলো আমাদের পড়া শেষ। আমরা এখন আসবো এই চ্যাপ্টারের এই যে সেই ছক, এটা তোমাদের কম্পানির বুকে আছে, ছকটা সবাই বের করে ফেলি। কম্পানির বুকের ছকটা একটু বের করে ফেলো, এইটা আমরা কম্পানির বুক থেকে দেখবো। কম্পানির বুকে বের করে ফেলো চিত্র, চিত্র একে আমরা এখন বুঝবো। তো এই ছকটা অনেকেই মুখস্থ করতো ইন্টারমিডিয়েটে থাকলে, এবং মুখস্থ করলে যেটা হয় সেটা হচ্ছে যে মনে থাকে না, অ্যাকচুয়ালি গুলায় যায় জিনিসটা। কোন কোন বস্তু কোথায় অবস্থিত দিছে, তোমাকে বিম্ব বের করতে দিছে, তুমি মুখস্থ করলা, কিন্তু পরীক্ষা করতে গিয়ে তুমি ভুলে গেলা, মুখস্থ করলে হবে না। তো এই ছকটা আমরা যেটা করব, আমরা একটু আজকে থেকে মুখস্থ করবো না, আমরা একটু ম্যাথ দিয়ে মনে রাখবো। ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে আমরা আজকে থেকে এই ছকটা মনে রাখবো। তো আসো আমরা আগে একটা হোয়াইট শিট বের করি, আমরা আগে একটা দর্পণ আঁকি। আচ্ছা, কিন্তু সবাই আচ্ছা, একজন লিখছে সবাই ধনী ধনী করতেছে কেন? ধনী তো ইন্ডিয়ান ক্রিকেটার। খুবই গুরুত্বপূর্ণ একটা কমেন্ট করছো তুমি, মানে ক্লাসের জন্য এই কমেন্টটা খুবই জরুরি ছিল। তুমি না বললে আসলে কেউ জানতেই পারতো না যে ধনী ইন্ডিয়ান ক্রিকেটার। ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন আমাদের ক্লাসের জন্য। অনেক ধন্যবাদ তোমাকে ইনফরমেশন দেওয়ার জন্য। ক্লাস শেষে হয়তো তুমি আরো এরকম কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়ে যেতে পারো, একটু অপেক্ষা করো। আচ্ছা ঠিক আছে, দেখো এই যে আমরা আঁকলাম একটা, হ্যাঁ এই যে একটু দর্পণ আঁকছিলাম মনে আছে না? এই যে অবতল দর্পণ, এভাবে আমরা আঁকলাম, এখন একটা অবতল দর্পণ আঁকলাম। আচ্ছা, অবতল দর্পণের দেখো এটা ছিল একটা প্রতিফলক তল, যেটার মাঝখানের বিন্দুটা ছিল মেরু বিন্দু। আর এই যে সি ছিল কি? বক্রতার কেন্দ্র, যেটাকে আর একটা কি দিয়ে প্রকাশ করা হয়? সি অথবা 2f দিয়ে প্রকাশ করা হয়। মাঝখানে ছিল কি? প্রধান ফোকাস এফ। এই তো গেল। ওকে, আচ্ছা সবাই হাসি থামায় ক্লাসে ব্যাক করে চলে আসি। ওকে, এখন আসো, এখন দেখো যে আমরা কি করলাম, এখন আমরা যেটা করলাম দর্পণ আঁকলাম একটা, অবতল দর্পণ। এখন আমরা বইয়ের ওই জিনিসটা আমরা পড়বো, ওই ছকটা পড়বো, অবতল দর্পণ। আচ্ছা, একটা জিনিস মনে রাখবা যে এই চ্যাপ্টারে যেখানেই অবতল দর্পণ আছে সেখানেই উত্তল লেন্স আছে। অবতল দর্পণ মানেই উত্তল লেন্স,
উত্তল লেন্স মানে অবতল দর্পণ, সেম জিনিস, ঠিক আছে। আচ্ছা, এখন আসো, তোমাকে পরীক্ষায় প্রশ্ন কি দিয়ে দিবে? পরীক্ষায় প্রশ্ন তোমাকে দিয়ে দিবে একটা বস্তুর অবস্থান তোমাকে দিয়ে দিবে, মানে ছকের বাম দিকের অংশটা, একটা বস্তুর অবস্থান তোমাকে দিয়ে দিবে, তোমাকে বিম্বের অবস্থানগুলো বের করতে হবে, তোমাকে বিম্বের অবস্থান বের করতে হবে। বস্তুর অবস্থান তোমাকে প্রশ্ন দিয়ে দিবে, তোমাকে বিম্বের অবস্থান বের করতে হবে। তো আমরা আসো, একটা বস্তু একটা অবতল দর্পণ কিংবা একটা উত্তল লেন্সের সামনে কি অবস্থায় থাকতে পারে সেটা বের করি। টু ক্যাপিটাল এফ নাকি টু স্মল এফ? আচ্ছা, এক এক বই এক এক ভাবে লেখা, না অ্যাকচুয়ালি টু স্মল এফ দিয়ে এটা বোঝায় রফিকুল ইসলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আসো, তুমি দেখো একটা দর্পণের সামনে, অবতল দর্পণের সামনে একটা বস্তু কয়টা অবস্থানে থাকতে পারে? দেখো, এক নম্বর অবস্থান, অবস্থান নাম্বার এক, বস্তু অনেক দূরে অবস্থিত, অনেক দূরে তুমি দেখতে পাচ্ছ না, তার মানে বস্তুর অবস্থান কোথায়? ইউ ইকুয়াল টু কি? অসীমে, অনেক দূরে দেখা যাচ্ছে না, এক নম্বর অবস্থান অসীম। দুই নম্বরে তুমি বস্তুটাকে আরেকটু কাছে নিয়ে আসলা, কিন্তু বস্তুটা পুরোপুরি লেন্সের মধ্যে দর্পণের মধ্যে ঢুকলো না, বা লেন্সের মধ্যে ঢুকলো না। দেখো লেন্সের একদম শেষে আছে কি? 2f, তাহলে বস্তুটা কোথায় অবস্থিত? লেন্সের ভেতরে এখনো ঢুকে নাই, বা তুমি চোখে দেখতে পাচ্ছ, তাহলে বস্তুর অবস্থান কোথায়? 2 নাম্বার 2f এর বাইরে। 3 নাম্বার, বস্তুটাকে আরেকটু আগায় নিয়ে আসো, তাহলে এখন বস্তুটা লেন্সে প্রবেশ করলো, কোথায় আসলো? 2f এর উপরে। 4 নাম্বার, বস্তুটা দেখো এই পাশে 2f, এই পাশে f, তাহলে 4 নাম্বার কোথায় হবে বস্তুটা? 2f ও f এর মাঝে। 5 নাম্বার, বস্তুটা কোথায় আসলো? দেখো আরেকটু আগায়, f এর ভেতরে, f এর উপরে আসলো। 6 নাম্বার, বস্তু আরো সামনে আগায় গেল, বস্তু কোথায়? f এর ভেতরে। তাহলে অবস্থান টোটাল 6টা। দেখো, হ্যাঁ, জিনিয়া মন্ডল, তাহলে কি অবতল লেন্স, অবতল লেন্স আর উত্তল দর্পণ সেম? হ্যাঁ, অবতল লেন্স মানে উত্তল দর্পণ, আবার উত্তল দর্পণ মানে অবতল লেন্স, সেম বৈশিষ্ট্য দুইজনের, ঠিক আছে। হ্যাঁ, মেরু বিন্দুটা আমি এ দিয়ে মার্ক করছি। রনি, বুঝি নাই ভাইয়া। সোহানা, আরেকবার বলেন, আমি বলতেছি শুনো। একটা অবতল দর্পণের সামনে বস্তু টোটাল 6টা অবস্থানে থাকতে পারে, এর বাইরে কোনো বস্তুর অবস্থান থাকা সম্ভব না। দেখো, তোমাকে অবস্থানের সিরিয়ালটা মুখস্থ রাখতে হবে, এই জন্যই বারবার লিখলাম। প্রথম অবস্থান, বস্তু ধরো অনেক দূরে অবস্থিত, তুমি চোখে দেখতে পাচ্ছ না, বস্তু অনেক দূরে অবস্থিত, তুমি চোখে দেখতে পাচ্ছ না, তাহলে বস্তুর অবস্থান কোথায়? অনেক দূরে, দেখা যাচ্ছে না চোখে, তাহলে অবস্থান নাম্বার 1 মানে অসীম দূরত্বে। তারপর বস্তুটাকে আরেকটু কাছে নিয়ে আসলাম, বস্তুটা এখন কোথায় আসলো? অসীমে না, কিন্তু লেন্সের ভেতরেও না, লেন্স থেকে বাইরে, তাহলে 2 নাম্বার অবস্থান হচ্ছে 2f এর বাইরে। 3 নাম্বার, বস্তুটা আরেকটু কাছে আগায় আসলো, 3 নাম্বার অবস্থানটা, বস্তুটা কোথায় আসলো? 2f বা c এর উপরে, এই যে u ইকুয়াল টু লিখছি 2f। তারপরে বস্তু আরো আগায় গেল, এই পাশে 2f, এই পাশে f, মাঝামাঝি অবস্থানে আসলো, তাহলে 2f আর f এর মাঝখানে। 5 নাম্বার, বস্তুটা আসলো f এর উপরে। 6 নাম্বার, বস্তু আরো আগায় চলে গেল, এবার সে f এর ভেতরে ঢুকে পড়লো, আর সামনে আগানো সম্ভব না, তাহলে তো দর্পণকে ক্রস করে চলে যাবে, ঠিক আছে। তাহলে একটা অবতল দর্পণের সামনে কিংবা সেম বৈশিষ্ট্য উত্তল লেন্সের জন্য একটা বস্তু এই 6টা বাদে আর কোনো অবস্থানে থাকতে পারে না, বস্তুকে যেখানেই ফেলো এই 6টার মধ্যে যে কোনো একটা জায়গায় পড়বে। তাহলে 6টা অবস্থানে সিরিয়াল তোমাকে মুখস্থ রাখতে হবে, মুখস্থ রাখো। তাহলে আমি যদি তোমাকে বলি অসীম, ধরো তোমাকে আমি বললাম অসীম শব্দটা, তাহলে তুমি বুঝবা অবস্থান নাম্বার কত। অসীম মানে কি? অসীম। ধরো তোমাকে আমি অসীম বললাম, তাহলে কত নম্বর অবস্থান? অসীম। বলো তো একটু, অসীম। হ্যাঁ, ইশিকা জাহান 1, সোহানা এখন বুঝতে পারছে 1, ঝর্ণা বেগম 1, ঠিক আছে। অসীম মানে তাহলে 1, মাইশা ওকে, ঠিক আছে, অসীম মানে 1। অমিত সূত্র ধরো আনসার দিছে 1, সানভিন সুলতানা সবাই 1, আচ্ছা ঠিক আছে। তারপর ধরো আমি তোমাকে বললাম এফ, এফ মানে কি? এফ, তোমাকে আমি ধরো বললাম এফ, এফ মানে কত হবে? এফ বললাম, এফ মানে হবে 5, তাহলে তুমি এখন অবস্থানের সিরিয়াল মুখস্থ করে ফেলছো কোনটা মানে কি। এখন তোমাকে বিম্বের অবস্থান বের করতে দিবে প্রশ্নে, বিম্ব ভি, ভি সূত্রটা লিখে নাও। বিম্ব বের করার জন্য সূত্রটা একটু লিখে নাও, ভি ইকুয়াল টু 6 মাইনাস ইউ। বিম্বের অবস্থান বের করার জন্য এই সূত্রটা একটু লিখে নাও, v equal to 6 minus u, v equal to 6 minus u, এই সূত্রটা একটু লিখে নাও।
সূত্র দেখে এখন আশা করি সবাই বুঝতে পারতেছি যে কিভাবে বের করব। ঠিক আছে, v = 6 - u, এটা দেখে বুঝতে পারতেছি কিভাবে বের করব। তোমাকে বিম্বের অবস্থান ভিটা বের করতে বলবে, তোমাকে প্রশ্ন এভাবে দিবে, ধরো প্রশ্নে তোমাকে এরকম বলবে একটা অবতল দর্পণের সামনে লক্ষ্যবস্তু অবস্থিত অসীমে, অবতল দর্পণের সামনে লক্ষ্যবস্তু অসীমে অবস্থিত, বিম্ব কোথায়? তাহলে অসীম বলার সাথে সাথে তুমি বুঝতেছো অসীম মানে কি 1, তাহলে তুমি সূত্রে বসাও u এর মান 1, 6 - 1 মানে হয় 5, তোমার v এর মান আসলো 5, 5 মানে তুমি জানো 5 মানে কি f, তাহলে v কোথায় অবস্থিত হবে? f এ অবস্থিত হবে। দেখো বইয়ের সাথে মিলায় দেখো বা কম্পোনেন্ট বুকের সাথে মিলায় দেখো, f ই হবে। প্রশ্নে তোমাকে বলছি যে একটা লক্ষ্যবস্তু অবস্থিত অসীমে, একটা লক্ষ্যবস্তু অবস্থিত অসীমে, তোমার বিম্ব কোথায়? তুমি সূত্র জানো v = 6 - u, লক্ষ্যবস্তু অসীমে বলছে, অসীম মানে তুমি জানো 1, তাহলে সূত্রে u এর মান 1 বসাও, 1 বসালে v এর মান আসে 5, 5 মানে তুমি জানো f, তাহলে v অবস্থিত হবে f এ, তার মানে বিম্বটা হবে f এ। এতদিন যারা মুখস্থ করতাম তারা আশা করি এই শর্টকাট দিয়ে এখন মিলাই ফেলতে পারবো, কিন্তু আশা করি। এবং প্রথম 5টা মিলাবা, আমি বলে দিচ্ছি, 6 নাম্বারটা দেখার দরকার নাই, 6 নাম্বারটা পরে বলবো, 6 নাম্বারটা দেখার দরকার নাই, প্রথম 5টা মিলাবা। আচ্ছা, তাহলে আমি তোমাকে একটা প্রশ্ন দেই, প্রশ্ন বলি, প্রশ্ন এরকম বললাম, একটা অবতল দর্পণের সামনে লক্ষ্যবস্তু অবস্থিত 2f এ, লক্ষ্যবস্তু 2f এ অবস্থিত, ইউটা 2f এ অবস্থিত, বিম্ব কোথায়? বলো, লক্ষ্যবস্তু 2f এ বিম্ব কোথায়? ফিশাত ইরাদিয়া, এই ক্রমগুলোকে মুখস্থ করতে হবে। হ্যাঁ, ক্রমগুলোই মুখস্থ করতে হবে, তোমাকে ক্রমের সিরিয়ালটা মনে রাখতে হবে, কোন 1 নাম্বার মানে কি, 2 নাম্বার মানে কি, 3 নাম্বার মানে কি। আমি তোমাকে একটা প্রশ্ন দিছি যে লক্ষ্যবস্তু 2f এ, ইউটা 2f এ অবস্থিত, ভি কোথায়? বের করো, বলো তো। আচ্ছা, আনসার দিছে সাকিব বিন খোরশেদ 2f, নিশাত তাসনিম সি 2f দিছে 3, হাইলাল 2f, মিরাজ 2f আর f এর মাঝে কেন বললা? মুমতাহিনা নিসাও 2f এর f এর মাঝে বলতেছে, সাকিবুন নাহার লিমা 2f। আচ্ছা দেখো, যারা 2f এর মাঝে বলতেছি তাদের একটু ভুল হইছে, আমি বলছি লক্ষ্যবস্তু u কোথায়? 2f এ, সূত্র বসাও v = 6 - u, u 2f এ বলছি, তাহলে 2f মানে কত নম্বর অবস্থান? 3, তাহলে u এর মান সূত্রে 3 বসাও, 3 বসালে v এর মান কত আসে? v এর মানও 3 আসে, 3 মানে কি 2f, তার মানে v ও তখন কোথায় হবে? 2f এই হবে। হ্যাঁ, বক্রতার কেন্দ্রে 2f এ, ঠিক আছে। এখন আশা করি সবাই বুঝতে পারছি, ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এখন 6 নাম্বার যেটা, যদি লক্ষ্যবস্তু f এর ভেতরে থাকে সেক্ষেত্রে বিম্ব কোথায়? 6 নাম্বার অবস্থানের ক্ষেত্রে v = 6 - 6 বসাই 0, 0 আমাদের কোনো অবস্থানে নাই, সো 6 নাম্বারটা তোমার মুখস্থ করা লাগবে না, তোমার দেখাই লাগবে না। 6 নাম্বারটা সব ক্ষেত্রে টিপিক্যাল, 6 নাম্বার নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই, 6 নাম্বার বাদ। তুমি প্রথম 5টাই মনে রাখো, 5টা মনে রাখলে আলাদা করে 6 মনে রাখা লাগবে না, 5টার সাথে যদি না মিলে তাহলে 6 নাম্বারটা সেক্ষেত্রে আনসার বসাবো, 6 নাম্বারটা আলাদা করে মনে রাখার দরকার নাই। হ্যাঁ, তাহলে লক্ষ্যবস্তুর অবস্থান করে সিরিয়াল অনুযায়ী পড়তে হবে, সৌরভ চন্দ্র সরকার, হ্যাঁ সেটাই তো প্রথমেই বললাম, এই জন্যই সিরিয়ালটা মুখস্থ করালাম প্রথম দিকে। আচ্ছা, তাহলে আসো এখন আমাদের কম্পানিয়ন বুকটা, ঠিক আছে, তাহলে বিম্বের অবস্থান, মেইন পার্টটা শেষ, আমাদের মেইন পার্টটা আমাদের শেষ, লক্ষ্যবস্তুর অবস্থান দিয়ে দিবে, বিম্বের অবস্থান বের করতে হবে, আমরা এটা এখন সিরিয়ালে খুব সহজেই পারবো। আর বলছি প্রথম 5টা দেখবো, 6 নাম্বারটা দেখার দরকার নাই। আচ্ছা, এখন আসো বিম্বের প্রকৃতি, প্রকৃতি মানে কি, বিম্বটা কি বাস্তব নাকি অবাস্তব, সোজা নাকি উল্টা? দেখো সবগুলা বিম্বই দেখো কেমন, প্রতিটা বিম্বই কিন্তু বাস্তব, বাস্তব 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 বাস্তব, সবগুলা বিম্বই কিন্তু বাস্তব, সবগুলা বিম্বই বাস্তব। সো তুমি একদম মুখস্থ করে রাখবা যে অবতল দর্পণ কিংবা উত্তল লেন্স কিংবা অবতল দর্পণ মানেই তোমার বিম্ব হবে বাস্তব। আচ্ছা, আর তুমি একটু আগে বাস্তব বিম্বের বৈশিষ্ট্য পড়ে আসছো, সব ধরনের বাস্তব বিম্বই কেমন হয়? উল্টা 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 উল্টা, বাস্তব বিম্ব সব সময় কি হয়? উল্টা হয়। আচ্ছা,
এটা তোমার মুখস্থ হয়ে গেল। আর বিম্বের আকৃতি, আকৃতি মানে কি, সে ছোট না বড় না কি সমান, এই জিনিসটা আকৃতিটা আমরা সুন্দর করে একটা সিরিয়ালে মনে রাখবো। দেখো আমরা আকৃতিটা কি করলাম, আকৃতিটা আমরা একটা সিরিয়ালে মনে রাখবো। দেখো শুরুতেই দেখো আস্তে আস্তে আমরা বিম্বটাকে বড় করবো। প্রথমে বিম্বটা দেখো 1 নম্বর অবস্থানে বিম্বটা কি, অত্যন্ত খর্বিত, অত্যন্ত ছোট, তারপরে শুধুমাত্র ছোট, তারপরে লক্ষ্যবস্তুর সমান, তারপরে বিবর্ধিত, তারপরে অত্যন্ত বিবর্ধিত। আচ্ছা, অপরাজিত ঐশী 6 নম্বরটা তো অবাস্তব। হ্যাঁ, আমি তো এই জন্যই বলছি 6 নম্বরটা দিকে তোমার তাকানোরই দরকার নেই, তুমি প্রথম 5টাই মুখস্থ রাখো তাহলেই হবে, ঠিক আছে। আচ্ছা, এখন বিম্বের আকৃতিটা কি, আমরা আস্তে আস্তে কি করছি, বড় করছি। দেখো প্রথমে বিম্বটা একদম ছোট, তারপরে শুধু ছোট, তারপরে সমান, তারপরে বড়, তারপরে অত্যন্ত বড়। তাহলে আস্তে আস্তে সিরিয়ালটা এভাবে মুখস্থ রাখা যায়। ফার্স্টের অবস্থানে বিম্বটা অত্যন্ত ছোট, তারপরে শুধু ছোট, তারপরে লক্ষ্যবস্তু সমান, তারপরে বড়, তারপরে অত্যন্ত বড়, শেষ, সিরিয়ালটা মনে রাখা শেষ। আচ্ছা, এগুলা গেল আমাদের অবতল দর্পণ কিংবা উত্তল লেন্স। কোয়েশ্চেন তোমরা কি সকালের এক্সাম দিছো? এই কোয়েশ্চেনটা কে করছে? এই কোয়েশ্চেনটা কি এখানে করার কথা? সকালের এক্সাম কে দিছে না দিছে জেনে, এই এস এম সাকিব প্রধান ভাইয়া, তোমরা কি এক্সাম দিছো সকালেরটা? এটা তোমার এখানে জানার কি প্রয়োজন বুঝলাম না। প্রধান ভাইয়া, তুমি এখন আপাতত দর্পণের প্রধান প্রধান ফোকাস, প্রধান প্রধান ছেদ, এগুলো নিয়ে কথা বলো, তারপরে তুমি এক্সাম নিয়ে পরে কথা বলো, ঠিক আছে? আচ্ছা, এখন আসো অবতল লেন্সে। এই যে একটা জিনিস অবতল লেন্স, যেটায় কোনো ঝামেলাই নাই, অবতল লেন্সে সেরকম কোনো ঝামেলাই নাই। তুমি দেখো অবতল লেন্সে বস্তু যে কোনো অবস্থানই থাক, বিম্বের অবস্থা লেন্স আর বস্তুর মাঝখানে, বা মুখস্থ করার কিছু নাই। আর বিম্বের প্রকৃতি তুমি উত্তল লেন্সে পড়ছো বাস্তব হবে, তাহলে অবতল লেন্সে কি হবে, অবাস্তব হবে। আর বাস্তব বিম্ব উল্টা হয়, অবাস্তব বিম্ব কেমন হয়, সোজা। অবাস্তব বিম্বটা সোজা হয়, বাস্তব বিম্বটা হয় উল্টা, মানে আর অবাস্তব বিম্ব হয় সোজা। সো এটাও একটাই জিনিস মুখস্থ হয়ে গেল। আর মনে রাখবা অবতল লেন্সের বিম্ব অলওয়েজ কেমন হবে, খর্বিত। এখানে এত কঠিন কিছু নাই, এত কঠিন কিছুই নাই, সবকিছুই এক লাইনে মনে রাখা যায়। অবতল লেন্স দিলেই বস্তু আর লেন্সের মাঝখানে হবে বিম্বটা। আর বিম্বের প্রকৃতি তুমি বাস্তব, উত্তলে যেহেতু বাস্তব করছো, অবতলে হবে অবাস্তব। আর অবাস্তব বিম্ব উল্টা হয়, তুমি অবতলের ইয়ে থেকেই জানো, অবাস্তব বিম্বের বৈশিষ্ট্য থেকে জানো। আর বিম্বের আকৃতি অবতল লেন্স অলওয়েজ কি হবে, ছোট হবে। আচ্ছা, ভাইয়া লেন্সের ধর্মকে কাজে লাগিয়ে কি কি তৈরি করা হয় সেটা আছে, মাহিয়া তাসনিম মোহনা। হ্যাঁ ঠিক আছে, ওগুলো একটু রিডিং দেখে নিও, পড়ে নিও, কোনো সমস্যা নাই, একটু দেখে নিবা। আচ্ছা, তারপরেও অনেকে এখনো দেখতেছি যে এক্সাম নিয়ে আলোচনা করতেছে প্রধান ভাইয়ার মতন। আচ্ছা ঠিক আছে, এখন চাইলে আলোচনা করতে পারা। আমাদের এই জ্যামিতিক আলোক বিজ্ঞান, তোমাদের এক্সাম নিয়ে আলোচনা বলতে বলতে আমি জ্যামিতিক আলোক এক্সাম বলতেছিলাম টপিকের নাম, সরি জ্যামিতিক আলোক বিজ্ঞান। হ্যাঁ, জ্যামিতিক আলোক বিজ্ঞান চ্যাপ্টারটার এখানকার যে জিনিসগুলো ছিল, হ্যাঁ যেই টপিকগুলো ছিল আমাদের জ্যামিতিক আলোক বিজ্ঞানের, সেই জিনিসগুলো আমাদের এখানে পড়াশোনা শেষ, ঠিক আছে, পড়াশোনা শেষ। হ্যাঁ, রফিকুল ইসলাম, অদিতি দে ক্লাস শেষ, শেষ, সোহানা শেষ। অবতল লেন্স এন্ড উত্তল দর্পণ সেম, সালিয়া আলম সেম জিনিস। হ্যাঁ, ক্লাস শেষ। ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে কাঙ্ক্ষিত টপিক, সেই থ্যাংক ইউ স্লাইড চলে এসেছে, তার মানে ক্লাসের সমাপ্তি ঘটে যাচ্ছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এত মনোযোগ দিয়ে ক্লাসটা করার জন্য এবং অপ্রাসঙ্গিক কমেন্ট না করার জন্য। যদিও কিছু অপ্রাসঙ্গিক কমেন্ট হয়েছে, তার মধ্যে একজন মেবি গ্রুপ থেকে হারায় গেছে, তো বাকিরা যদি হারাতে না চাও পরবর্তী ক্লাসগুলোতে আর অপ্রাসঙ্গিক কমেন্ট করো না, ঠিক আছে। আশা করি সবার কাছে ভালো লাগছে, সবাই টপিকগুলো বুঝতে পারছি ইনশাল্লাহ। তারপরেও যদি কারোর কোনো কোয়ারি থাকে, পড়তে গিয়ে কোনো কিছুতে সমস্যা হয়, এবং অবশ্যই হবে কিছু না কিছু জায়গায়, সেগুলো নিয়ে তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট দিবা, সেখান থেকে সলভ ক্লাসে সবগুলাই দেখা দেওয়া হবে আশা করি। আর এক্সাম রিলেটেড কোয়েশ্চেন নিয়ে তো সলভ ক্লাসে আলোচনা হবে, সেটা নিয়ে দুশ্চিন্তা করার দরকার নাই। আচ্ছা, অনেকেই হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছে, সবাইকে অবশ্যই হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা অগ্রিম।
শুধু নতুন বছরের শুভেচ্ছা জানালেই হবে না, পড়াশোনাটাও ঠিক মতো কিন্তু চালায় যেতে হবে। নতুন বছর, সামনের ইয়ারটা তোমাদের জন্য সবার জন্যই অনেক চ্যালেঞ্জিং হবে এবং তোমার লাইফ ডিফাইনিং একটা ইয়ার হতে যাচ্ছে নিউ ইয়ারটা। সো হ্যাপি নিউ ইয়ার এর জন্য শুধু হ্যাপি থাকলেই হবে না, হ্যাপিলি স্টাডিও করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর আর সবার সমস্যা থাকলে জানাতে বলছি। আর ম্যাথ যেগুলো ক্লাসে করানো হয়েছে, অনেকে জিজ্ঞেস করে ভাই কি কি ম্যাথ করবো, যেগুলো ক্লাসে করানো হয়েছে এই টাইপের ম্যাথই দেখবা, আর কিছু করার দরকার নেই। আর যে ছকটা ছিল ওইটাও তো এক টাইপের ম্যাথই, সেগুলো একটু দেখবা। আর যদি দু একটা ম্যাথ উল্টাপাল্টা আসে পরীক্ষায়, আমি এগুলো আলোচনা করে দিব। আর সলভ ক্লাসে বিগত বছরের কোয়েশ্চেন গুলো নিয়ে আলোচনা করা হবে। সলভ ক্লাস আগামী 2 তারিখ রাত 8টায়। তো সবাইকে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ এভরিওয়ান ক্লাসটা করার জন্য। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।